অ্যাকচুয়ালি আমি শুরু করেছিলাম তো ইন্ডিয়া থেকে, আমাদের এই হোম টাউন, আমাদের 7 মাইল থেকে। আমি এখানকারই ছেলে, বাট লাস্ট 2007 এখান থেকে শেষ করে বাইরে যাই। আর শুরু হয়েছিল চায়না থেকে। চায়না কেন? আপনার যে বিজনেসটা স্টার্ট করেছেন চায়না কি কেন? না, এটা আমি কোনো স্পেসিফিক্স এইরকম কান্ট্রি থেকে শুরু করিনি। আমার লাক নিয়ে গেছে বলতে পারেন। শুরু করেছি তো সেখানে একটা ছোটোখাটো চাকরি বাকরি করে। আমার সবসময় একটা মেন্টালিটি ছিল, আমি চাকরি করব না, যা কিছু করি ব্যবসা করবো, ছোটো হলে করবো, বড় হলে করবো। আমি ছোট করে একটা কথা বলি, ক্যামেরার সামনে বলছি, জিনিসটা খুব খারাপ লাগবে আমার। আমি একজন ভারতীয়, মাই হার্ট অলসো বিং টু ইন্ডিয়ান। তো ওদের ফার্স্ট কোয়েশ্চেন থাকে, ইউ আর ইন্ডিয়ান মিস্টার ইন্দুরান? ইয়া অলসো ইন্দুরান। হোয়াট হ্যাপেন? আমি ইন্ডিয়ান, কী হয়েছে? আচ্ছা, ইন্ডিয়াতে নাকি ওপেন রাস্তাতে বাসে নাকি রেপ হয়? ফার্স্ট কোয়েশ্চেন এইটা। কেন? এটা কি ওদের কাছে খুব একটা বিস্ময়? অফকোর্স, শুধু ওদের কাছে না, যে কোনো কান্ট্রিতে এটা বিষয় বিষয় ওয়ার্ল্ডের আর কোনো কান্ট্রিতে হয় না, কথাটা ঠিক নয়। হয়, ইন্ডিয়ার মতো হয় না। চায়নাতে না একটা জিনিস, রেপ জিনিসটা কিছুই নেই। রেপ মানে কি যায় না, কারণটা আমি বলে দিই। কারণটা হচ্ছে চায়না বোধহয়, হয়তো এটা রিজন হতে পারে আমার মতামত হিসাবে, চায়না ইজ ফুললি ওপেন। ওপেন কথাটার মানে হচ্ছে ওখানে হচ্ছে মেয়ে শাসিত রাজ্য ওটা। মানে চায়নাতে 100 জন যদি এমপ্লয়ি থাকে, সেই 100 জন এমপ্লয়ির মধ্যে 80 জন এমপ্লয়ি কিন্তু মেয়ে। আমাদের এখানে যেমন মেয়েকে কোনো একটা ফ্যামিলিকে বিয়ে দিতে হলে পণ দিতে হয়, যদিও এখন পণ্য কথা টোটালি নেই, তাও দেওয়া হয়। কিন্তু চায়নাতে সিস্টেমটা টোটালি আলাদা। যদি ছেলে একটা মেয়েকে বিয়ে করে, সেই ছেলে যথেষ্ট পরিমাণ টাকা এবং আদার্স জিনিস মেয়ের ঘরকে দিতে হয়। ইন্টারেস্টিং। ফ্র্যাঙ্কলি আমি একটু কথা বলি, অবশ্যই, কারণ যেহেতু এতটা আমি বলেছি, আরেকটু বলুন না বলে জিনিসটা ক্লিয়ার হবে। আমরা চাই ক্লিয়ার হই। এখানে ইন্ডিয়াতে যে ধরুন অন্তরঙ্গের যে মিলনের যে ম্যাটারটা, যে পিসর ম্যাটারটা, ওটাকে আমরা খুব খারাপ চোখে দেখি, খুব খারাপ চোখে। আর সেখানে জিনিসটাই টোটালি আলাদা। তার মা বাবা, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করেনি, তার আগে তারা প্রেগনেন্ট হয়ে যায়। তার মা বাবা, ছেলের মা বাবাও মেয়ের মা বাবাও, তারা চায় যে একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে তার সঙ্গে মেলামেশা করুক, তার সঙ্গে নাইট এক্সপেন্ড করুক, তার সঙ্গে টাইম এক্সপেন্ড করুক, সে প্রেগনেন্সি হোক, তারপরে বিয়ে করুক, নাকি জেনেনিক বিজেনিক। এক্স্যাক্টলি। তো এই সিস্টেমটাই টোটালি আলাদা। নরমাল আমাদের এখানে এখন অনেকের ঘরেই ছেলেদের বিয়ে দিতে পারছে না, মেয়ে নেই, কারো বাড়িতে মেয়ে জন্ম দিতে চায় না। ছেলেগুলা, মেয়ের সংখ্যা কমে যাচ্ছে দিনের পর দিন। ছেলেরা একটা ছেলেদের মেয়েদের মনে ছেলেরা এইরকম হয়ে যাচ্ছে যে হি ইজ নট এ ম্যান, হি ইজ লাইক এ ওয়ান ফক্স। ও মেয়েদের মনের মধ্যে এই ধরনের ছেলেদের ধারণা তৈরি হয়েছে, ছেলে একটা ছেলে না, ওরা একটা খ্যাঁকসিয়া, ও মেয়ে পেলে যেমন ছেলে, এরকম একটা ব্যাপার। আমি একবার একটা নিউজে পড়েছিলাম, একটা নিউজটা খুব ভাইরাল হয়েছিল চায়নাতে। একটা গভর্নমেন্টের একটা হাই প্রোফাইল পারসন, সে একটা কারাওকে মানে কেটিভিতে গেছিল, এবং কেটিভিতে কি হয়, কারাওকে বা ক্লাবে কি হয় চায়নাতে বা আদার্স কান্ট্রিতেও, যে কোনো মহিলা তার সঙ্গে ড্রিঙ্কসের সঙ্গ দেয়। তো কেটিভিতে তাকে কেউ ড্রিঙ্কসের সঙ্গ দিয়েছিল, কোনো একজন মহিলা, এবং তার সঙ্গে কোনো প্রকার সে ড্রাঙ্কসের পর কোনো প্রকার জবরদস্তি হয়ে যায়, মিসবিহেভ করে, এবং সে মেয়েটা ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেয় এবং সে মারা যায়। মেয়েটা খুব ভাইরাল হয়ে যায়। ওই ধরনের একটা কেস আজ পর্যন্ত শুনেছি চায়নাতে, এই ধরনের একটা কেস শুনেছি আজ পর্যন্ত। আচ্ছা, চীনের
মানুষজন তার লাইফস্টাইল সম্পর্কে জানলো, মানে ওরা যেহেতু নারী প্রধান দেশ, তো সেই জায়গায় ওরা মানে অনেক ব্যাপারে এগিয়ে গেছে, কিন্তু ওদের কাজের জায়গা বলুন, যে কর্মক্ষেত্রটা কেমন, মানে আমরা যেহেতু শুনেছি যে আমাদের এখানে ওখানকার যে শ্রমিক যারা কাজ করে লেবার, ওদেরকে নাকি অনেক খাটনি মানে খাটিয়ে নেয়, তো সেই জায়গাটায় আপনি কি বলবেন? আমার নিজের একটা ফ্যাক্টরি আছে, সেখানে আমার ফ্যাক্টরি এবং আমার অফিস এবং আদার্স আমার যেসব ব্যবসা আছে চায়নাতে, সেই সব নিয়ে অলমোস্ট 200 পিপল আমার আন্ডারে চাইনিজরা কাজ করে। এবং আমার এক্সপিরিয়েন্সে ওরা এই ধরনের এটা তো টোটালি মানে একটা রং ইনফরমেশন আপনার কাছে আছে, এই ধরনের কোনো প্রকার কোনো কিছু নেই। ওরা খুব হ্যাপিলি কাজ করে এবং প্রতিদিন কাজ করে। সন্ধ্যের সময় ওরা স্ট্রিটে বা ক্লাবে গিয়ে এনজয় করে ওদের লাইফটাকে, কারণ ওদের লাইফে এরকম কোনো ম্যাটার নেই। আমাদের এখানে যেমন 1 টাকা ইনকাম করলে ওর ছেলের জন্য, ওর ফিউচারের জন্য 70 পয়সা জমিয়ে 30 পয়সা খরচা করে খুব কষ্টে জীবনযাপন করে। ওদের কাছে এরকম কিছু নেই, ওরা ফুললি লাইফ এনজয় করে, এনজয়মেন্টে লাইফ কাটায়। নমস্কার, আনন্দ বাংলায় আনন্দ আড্ডা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। একদমই আনন্দ বাংলার আজকের আনন্দ আড্ডায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোগপতি, মানে আন্তর্জাতিক স্তরের উদ্যোগপতি ব্যবসায়ী মিস্টার কমল দাস। কমলবাবু, আনন্দ বাংলা শোতে আপনাকে স্বাগত। মাম্পি, কন্টিনিউ করুন। একদমই, এই যে কমলবাবু, উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। উনি কোথায় কোথায় তার ব্যবসায়ী কর্মক্ষেত্র ছড়িয়েছেন, প্রসারিত করেছেন, সেটা আমরা আজকে দর্শকদের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো কি আপনার ব্যবসার পরিধিটা দর্শকদের সঙ্গে বলতে হবে প্লিজ। অ্যাকচুয়ালি আমি শুরু করেছিলাম তো ইন্ডিয়া থেকে, আমাদের এই হোম টাউন, আমাদের 7 মাইল থেকে। আমি এখানকারই ছেলে, বাট লাস্ট 2007 এখান থেকে শেষ করে বাইরে যাই। শুরু হয়েছিল চায়না থেকে। আপনাদের চোখের সামনে, ইন্ডিয়ার চোখের সামনে, আমাদের চোখের সামনে চায়না একটা এমন একটা ব্যাপার যে এভরিথিং ইজ চিপ, সস্তা, এবং ওয়ার্ল্ডও সেটা মনে করে সস্তা। বাট অরিজিনালিটি সস্তা জিনিসটা একদমই নয়। যেটা আমরা তৈরি করতে পারি না ঠিকঠাকভাবে, সেটাকে তারা সস্তায় ভলিউম দিয়ে কোয়ান্টিটি তৈরি করে এবং সেটাকে মার্কেটে খুব অ্যাগ্রেসিভভাবে, প্রচুরভাবে ওরা বিক্রি করে। কোয়ান্টিটি, ভলিউম, বিশাল বড় কোয়ান্টিটি, তার জন্য সস্তা হয়ে যায় যেহেতু কোয়ান্টিটি আছে। আদার্স কোনো প্রকারই সস্তা না। এখানকার একটা লেবার মিনিমাম যদি স্যালারি পায় সেটা 15,000 রুপিস মিনিমাম। সেখানে সেটা কিন্তু যদি ইন্ডিয়ান রুপিসে ধরা হয়, মিনিমাম 1 লাখের নিচে কোনো লেবার্স পাওয়া যায় না। 1 লাখ টাকা মিনিমাম। তো সেই থেকে আমার চায়না থেকে শুরু। চায়নার পরে আমি যাই দুবাইতে আমার সেখানে অফিস করি 2014। দুবাইয়ের পরে যাই পানামাতে এস্টাবলিশ ভালো এখনও আছে অফিস, এবং সেখানকার মানুষের সঙ্গে অনেক ব্যবসার সঙ্গে জড়িয়ে আছি। অনেক মানুষ আমার পরিচিতি পানামার লোকেরা খুব ভালো, জিউস লোকে হয়। ইসরায়েলির ম্যাক্সিমাম লোক পানামায় থাকে, যারা ওই হিটলারের তাড়ানোর ভয়ে একটা ওই আইল্যান্ডে গিয়ে লুকিয়ে যায়। পানামা সেরকম একটা কান্ট্রি তৈরি হয় এই ইসরায়েলিদের জিউসদের নিয়ে। তারপরে সেখানে লোকাল পিপুলও আছে, যারা লোকাল আছে তারা কিন্তু এতটা ডেভেলপ নয়। জিউস লোকেরা, ইসরায়েলিরা ফুল ফর্মে আছে, ওরা প্রচুর পয়সার মালিক, প্রচুর ডেভেলপ। নিজেদের কাছে হেলিপ্যাড আছে, নিজেদের কাছে প্লেন আছে। ওরা একটা নিজেদের অফিসে যায়, বাড়ি থেকে অফিসে যায় প্লেন নিয়ে। কোলন ফ্রি জোন টু পানামা সিটি প্লেনে যাতায়াত করে, নিজের প্লেনে। এইরকম লোকেরা থাকে সেখানে, ওদের সঙ্গে খুব ভালো রিলেশানও। তারপরে আছে আমেরিকাতে আমার LA, লস অ্যাঞ্জেলেসে আমার বিজনেস আছে। নিউ ইয়র্কে কিছু ক্লায়েন্টস আছে, সেখানে আমি ব্যবসা করি। আদার্স আমেরিকার বিভিন্ন আদার্স জায়গায়, লাস ভেগাসে আমি প্রায় যাতায়াত করি। সেখানে আমাদের
শো হয়, যেটাকে বলা হয় ম্যাজিক শো, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো গার্মেন্টসের ফেয়ার সেখানে হয়, ম্যাজিক শো বলে। তো সেখানে আমি প্রতি বছরই যাই, এই বছর যেতে পারি লকডাউনের জন্য। তারপরে সরি আছে তো, তারপরে ইসরায়েল আছে, মেক্সিকো আছে, কলম্বিয়া আছে, লন্ডন আছে, এইসব বিভিন্ন জায়গায় আমার ব্যবসা চলে মোটামুটি। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি একটু জানতে চাইবো যে মানে চায়না কেন আপনার যে বিজনেসটা স্টার্ট করে চায়না যে কেন? না, এটা আমি কোনো স্পেসিফিক সেই রকম কান্ট্রি থেকে শুরু করিনি, আমার লাক নিয়ে গেছে বলতে পারেন। শুরু করেছি তো সেখানে একটা ছোটোখাটো চাকরি বাকরি করে। আমার সবসময় একটা মেন্টালিটি ছিল আমি চাকরি করব না, যা কিছু করি ব্যবসা করব, ছোটো হলে করব, বড় হলে করব। আর সেই মেন্টালিটিটা দাঁড় করিয়ে দিয়েছে চায়নায়। আর চায়না ব্যবসা করার উপযুক্ত জায়গা কিন্তু, এটা কিন্তু আমি বলি, কারণ দর্শকদের আমি একটু বলে চাইব যে কমলবাবু যিনি আমাদের একজন মানে এই বাংলারই একজন ছেলে, সাধারণ একজন ছেলে ছিলেন, সেখান থেকে একটা অসাধারণ জায়গায় নিজেকে উত্তরণ ঘটিয়েছেন এবং তিনি চায়নাতে প্রায় আজকে এক যুগ কাটিয়ে ফেলেছেন। আর যে চায়না অত্যন্ত রহস্যময়, যে চায়না নিয়ে আমাদের কাছে অত্যন্ত একটা খারাপ ছবি আছে, তো সেই চায়নার ছবিটা আমরা কিন্তু পরিষ্কার করতে চাইবো আজকে কমলবাবুর সঙ্গে কথা বলে। চায়নার সম্বন্ধে অনেক কিছু আমরা জানবো, কিংবা বিদায় দেবো। চায়না সম্বন্ধে জানতে হলে মানে খুব অনেক সময় দিয়ে জানতে হবে। তবে চায়না আমার হিসাবে, আমি ছোট করে একটা কথা বলি, ক্যামেরার সামনে বলছি, জিনিসটা খুব খারাপ লাগবে আমার। আমি একজন ভারতীয়, মাই হার্ট অলসো বিং টু ইন্ডিয়ান, কিন্তু বিদেশে আলাদা একটা স্টোরি শোনা যায়। সে স্টোরিটা খুব দুঃখদায়ক স্টোরি, যেটা যেমন আমি যদি চায়নাতে কোনোদিন ট্যাক্সি নিই, এমনি সাধারণত আমি ড্রাইভ করে বাড়ি ফিরি বা এদিক ওদিক যাই, কোনোদিন আমি ট্যাক্সি নিয়েছি, তো ট্যাক্সি ড্রাইভার আমি চাইনিজে ফ্লুয়েন্টলি কথা বলি, তো ওরা খুব খুশি হয়ে যায়, একটা ফরেনার হয়ে চাইনিজে কথা বলছে। তো ওদের ফার্স্ট কোয়েশ্চেন থাকে, ইউ আর ইন্ডিয়ান মিস্টার ইন্দুরান? ইয়া ওসো ইন্দুরান, হোয়াট হ্যাপেন? আমি ইন্ডিয়ান, কি হয়েছে? আচ্ছা, ইন্ডিয়াতে নাকি ওপেন রাস্তাতে বাসে নাকি রেপ হয়? ফার্স্ট কোশ্চেন এইটা। এটা কি ওদের কাছে খুব একটা বিস্ময়ের বিষয়? অফকোর্স, শুধু ওদের কাছে নয়, যে কোনো কান্ট্রিতে এটা বিস্ময়ের বিষয়। ওয়ার্ল্ডের আর কোনো কান্ট্রিতে রেপ হয় না? হয় না, কথাটা ঠিক নয়, হয়, ইন্ডিয়ার মতো হয় না। কোনো কিছু কান্ট্রিতে হয়, এবং তার যদিও হয়, তার যা স্ট্রিক্টলি গভর্নমেন্ট যা পানিশমেন্ট বা আদার্স জিনিস দ্য স্টেপ নেয়, ইন্ডিয়া গভর্নমেন্ট নিতে পারে না। চায়নাতে এই সিনারিওটা কিরকম? চায়নাতে মানে এই সিস্টেমটা আমি বলি, চায়নাতে না একটা জিনিস, রেপ জিনিসটা কিছুই নেই। রেপ মানে কি যায় না, কারণটা আমি বলে দিই। কারণটা হচ্ছে চায়না বোধহয়, হয়তো এটা রিজন হতে পারে আমার মতামত হিসাবে, চায়না ইজ ফুললি ওপেন। ওপেন কথাটার মানে হচ্ছে ওখানে হচ্ছে মেয়ে শাসিত রাজ্য ওটা। মানে চায়নাতে 100 জন যদি এমপ্লয়ি থাকে, সেই 100 জন এমপ্লয়ির মধ্যে 80 জন এমপ্লয়ি কিন্তু মেয়ে। 100 জন যদি প্রধান জায়গায় পজিশনের লোককে ডাকা হয়, সেই প্রধান পজিশনের লোকগুলা, তাও বলবো 80 জন হচ্ছে মেয়ে। আমাদের এখানে যেমন মেয়েকে কোনো একটা ফ্যামিলিকে বিয়ে দিতে হলে পণ দিতে হয়, যদিও এখন পণ্য কথা টোটালি নেই, তাও দেওয়া হয়। কিন্তু চায়নাতে সিস্টেমটা টোটালি আলাদা। যদি ছেলে একটা মেয়েকে বিয়ে করে, সেই ছেলে যথেষ্ট পরিমাণ টাকা এবং আদার্স জিনিস মেয়ের ঘরকে দিতে হয়। ইন্টারেস্টিং। এবং আরও হচ্ছে কি, যে মেয়ের বাবা এবং মেয়ের মাকে মেয়ের বাড়িতে থাকা হয়, মেয়ের বাড়িতে থাকে। আমাদের এখানে কি হয়, ছেলের বাড়িতে মা বাবা থাকে, এখানে মেয়ের বাড়িতে থাকে মা বাবা, অপোজিট। আর 2 নম্বর,
যে কোনো মেয়ে, আমাদের এখানে যেমন ছেলেরা একটা বল দেখায়, প্রেস দেখায়, যে কোনো কিছুতে একটা মার এসে, সেখানে কিন্তু কোনো একটা মেয়ের সঙ্গে যদি কেউ বদতামিজি করে, কেউ যদি একটা মিসবিহেভ করে, ও কিন্তু 1 সেকেন্ড চেঞ্জ, মানে 1 সেকেন্ডও চিন্তা করে না স্ল্যাপ দিতে, 1 সেকেন্ড চিন্তা করে না স্ল্যাপ দিতে। তো এই জন্য কি হয়, যে রেপ জিনিসটা তো কোনো বিষয়ই নেই, রেপ কাকে করবে, মেয়েকে, সেখানে ভাবাই যায় পসিবলই নয়, এক নম্বর। তারপর মেয়েরা সেখানে, আমাদের এখানে আরেকটা জিনিস আছে, যে ফ্র্যাঙ্কলি আমি একটু কথা বলি, অবশ্যই। কারণ যেহেতু এতটা আমি বলেছি, আরেকটু বলবো, না বললে অবশ্যই, জিনিসটা অবশ্যই। ক্লিয়ার হবে। আমরা চাই ক্লিয়ার হোক। এখানে ইন্ডিয়াতে যে ধরুন অন্তরঙ্গের যে মিলনের যে ম্যাটারটা, যে পিসর ম্যাটারটা, ওটাকে আমরা খুব খারাপ চোখে দেখি, খুব খারাপ চোখে। আর সেখানে জিনিসটাই টোটালি আলাদা। তার মা বাবা, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করেনি, তার আগে তারা প্রেগনেন্ট হয়ে যায়। তার মা বাবা, ছেলের মা বাবা হোক, মেয়ের মা বাবা হোক, তারা চায় যে একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে তার সঙ্গে মেলামেশা করুক, তার সঙ্গে নাইট এক্সপেন্ড করুক, তার সঙ্গে টাইম এক্সপেন্ড করুক, সে প্রেগনেন্সি হোক, তারপরে বিয়ে করুক। নাকি জেনে বুঝে নিক। এক্স্যাক্টলি। তো এই সিস্টেমটাই টোটালি আলাদা, সরি, সিস্টেমটাই আলাদা। তো তার জন্য কি হচ্ছে, তো রেপ কেন করবে, ওদের রেপের মধ্যে কোনো সিস্টেমই নেই। তুমি যদি কাউকে পছন্দ করো, সেখানে বিয়ের কোনো প্রশ্ন নেই, যে বিয়ের আগে এখানে কি বিয়ে করলেই তবে গিয়ে তোমরা একসঙ্গে স্পেন্ড করতে পারবে, থাকতে পারবে, কিন্তু সেখানে তো সেরকম সিস্টেমই নেই। একদমই জানা ছিল না এসব। তারপরে সেখানে আরো কিছু জিনিস আছে, যেটা গভর্নমেন্ট হয়তো লিগেলি পারমিশন অনেকে দিয়েছে, অনেকে দেয়নি, ইলিগেলি চলে, যেমন মাসাজ সেন্টার, কিছু প্রস্টিটিউট সেন্টার যদিও নেই সেই রকম লিগেলি, কিন্তু মাসাজ প্রচুর আছে, যেটা ঠিক সেই রকম নয়। এখানেও প্রস্টিটিউশন সেন্টার আছে অনেক জায়গায়, অনেক ছেলেদের বিয়ে হয় না, অনেক মেয়েদের বিয়ে হয় না। সো তার জন্য কি হয়, একটা সিস্টেম সিস্টেমেটিক তারা জিনিসটাকে ইউজেবল করে, যে তাতে কি হয়, এই যে অবাঞ্ছিত I জিনিস- feel that every humanity have some needed. খাওয়ারও খেতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, প্রেম ভালোবাসায় জড়াতে হয়, আদার্স এসব জিনিস একটা হিউম্যানিটির একটা প্রোগ্রাম, সিস্টেম একটা। নরমাল। আমাদের এখানে এখন অনেকের ঘরেই ছেলেদের বিয়ে দিতে পারছে না, মেয়ে নেই, কারোর বাড়িতে মেয়ে জন্ম দিতে চায় না, ছেলেগুলো, মেয়ের সংখ্যা কমছে। মেয়ের সংখ্যা কমে যাচ্ছে দিনের পর দিন। ছেলেরা একটা ছেলেদের মেয়েদের মনে ছেলেরা এইরকম হয়ে যাচ্ছে, যে হি ইজ নট এ ম্যান, হি ইজ লাইক এ ওয়ান ফক্স। ও মেয়েদের মনের মধ্যে এই ধরনের ছেলেদের ধারণা তৈরি হয়েছে, ছেলে একটা ছেলে না, ওরা একটা খ্যাঁকসিয়া, ও মেয়ে পেলে যেমন ছেলে, এরকম একটা ব্যাপার। বাট ওই ধরনের চিন্তা ভাবনা জন্ম হচ্ছে কি জন্য, নেচারটাকে একটু চেঞ্জ করতে হবে, নেচারালিটি চেঞ্জ করতে হবে। এখানে একটা মানুষ, একটা মেয়ে যদি একটা কাজ করতে যায়, মানুষের মনে কত রকম চিন্তা ভাবনা এসেছে, সেখানে মেয়েরাই কাজ করে, চিন্তা ভাবনা দূরের কথা, নারী প্রধান দেশ। তো এইসবের জন্য এই জিনিসগুলোকে টোটালি নেই। আমি একবার একটা নিউজে পড়েছিলাম, একটা নিউজটা খুব ভাইরাল হয়েছিল চাইনাতে, একটা গভর্নমেন্টের একটা হাই প্রোফাইল পারসন, সে একটা কারাওকে, মানে কেটিভিতে গেছিলো, এবং কেটিভিতে কি হয়, কারাওকে বা ক্লাবে কি হয় চাইনাতে বা আদার্স কান্ট্রিতেও, যে কোনো মহিলা তার সঙ্গে ড্রিঙ্কসের সঙ্গ দেয়। তো কেটিভিতে তাকে কেউ ড্রিঙ্কসের সঙ্গ দিয়েছিল, কোনো একজন মহিলা, এবং তার সঙ্গে কোনো প্রকার সে ড্রাঙ্কসের পর কোনো প্রকার জবরদস্তি হয়ে যায়, মিসবিহেভ করে, এবং সে মেয়েটা ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেয় এবং সে মারা যায়। মেয়েটা খুব ভাইরাল হয়ে যায়। ওই ধরনের একটা কেস আজ পর্যন্ত শুনেছি চাইনাতে, এই ধরনের একটা কেস শুনেছি আজ পর্যন্ত।
মানে এর থেকেই বোঝা যায় যে বাদবাকি এই ধরনের ঘটনা কতটা কম ঘটে ওখানে। তো এই ধরনের কেসেস নেই। একবার আরেকটা এই ওখানে একটা আছে তিতিছো মানে আমাদের যেরকম ওলা আছে না, ওলা ওখানে তিতিছো আছে। তিতিছোটা কি, আমার পার্সোনাল কার আছে, এমন উবার টুবার এখন যেরকম সিস্টেম হয়েছে, পার্সোনাল কার আছে, আমি কোম্পানির সঙ্গে জড়িত, আমাকে কেউ বুক করলো, আমি বেরিয়ে গেলাম, পিক করলাম, তাকে ড্রপ করলাম। এইরকম একটা ঘটনা ঘটেছিল যে একজন একটা মেয়েকে, এটা অনেক বছর আগে, একটা মেয়েকে সে রেপ করে এবং তাকে মেরে ফেলে। ওকে লিসেন, সেই ছেলেটা কিছুদিন পরে আত্মহত্যা করে। তাহলে কারণটা কি ছিল? কারণটা কি এবার ভাবুন। পুরো সিস্টেম ভুলে যায়, পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যায়। মানে সিস্টেম মানে গভর্নমেন্ট এতটাই স্ট্রং, গভর্নমেন্ট পুরো পুলিশকে লাগিয়ে দেয়, পাবলিক পুরো নিজেরা খুঁজতে থাকে, ভাইরাল হয়ে যায়, ওই লোকটাকে খুঁজে পেয়ে যেমন মেরে ফেলবে এরকম একটা ব্যাপার। সে অটোমেটিক আত্মহত্যা করে মরে গেছে। যে কোনো জায়গা পাবে না। এইটা হচ্ছে তাদের মধ্যে সিস্টেম। হয় না, একটা হয়েছে, দুটা হয়েছে, আমাদের এখান তো এই তো আমি কিছু অনেক সময় নিচেতে দেখা যায় যে ডেইলি নাকি কত হয়। আচ্ছা, চীনের মানুষজন তার লাইফস্টাইল সম্পর্কে জানলো, মানে ওরা যেহেতু নারী প্রধান দেশ, তো সেই জায়গায় ওরা মানে অনেক ব্যাপারে এগিয়ে গেছে, কিন্তু ওদের কাজের জায়গা বলুন, যে কর্মক্ষেত্রটা কেমন, মানে আমরা যেহেতু শুনেছি যে আমাদের এখানে ওখানকার যে শ্রমিক যে যারা কাজ করে লেবার, ওদেরকে নাকি অনেক খাটনি মানে খাটিয়ে নেয়, তো সেই জায়গাটায় আপনি কি বলবেন? আমার নিজের একটা ফ্যাক্টরি আছে, সেখানে আমার ফ্যাক্টরি এবং আমার অফিস এবং আদার্স আমার যেসব ব্যবসা আছে চাইনাতে, সেই সব নিয়ে অলমোস্ট 200 পিপল আমার আন্ডারে চাইনিজরা কাজ করে। এবং আমার এক্সপিরিয়েন্সে ওরা এই ধরনের টোটালি, এটা তো টোটালি মানে একটা রং ইনফরমেশন আপনার কাছে আছে, এই ধরনের কোনো প্রকার কোনো কিছু নেই। ওরা খুব হ্যাপিলি কাজ করে এবং প্রতিদিন কাজ করে, সন্ধ্যের সময় ওরা স্ট্রিটে বা ক্লাবে গিয়ে এনজয় করে ওদের লাইফটাকে। কারণ ওদের লাইফে এরকম কোনো ম্যাটার নেই। আমাদের এখানে যেমন 1 টাকা ইনকাম করলে ওর ছেলের জন্য, ওর ফিউচারের জন্য 70 পয়সা জমিয়ে 30 পয়সা খরচা করে খুব কষ্টে জীবনযাপন করে। ওদের কাছে এরকম কিছু নেই, ওরা ফুললি লাইফ এনজয় করে, এনজয়মেন্টে লাইফ কাটায়। সারাদিনে ওরা নর্মালি আজকের ডেটে একটা চাইনিজ সারাদিনে 300 RMB কামায়, 300 to 400 RMB কামায়। আরএমবি মানে ইন্ডিয়ান রুপি থেকে? ইন্ডিয়ান রুপিস 1 RMB নাও রাইট নাও আই থিঙ্ক ইজ 11 সামথিং। আমি একটু দেখে নিই, বলে দিচ্ছি এক্সিতে। এটা হবে আজকে প্রতিদিনই চেঞ্জ হয়। এটা 1 RMB ইকুয়াল 11.28 আচ্ছা, রুপিস। 300 11 টাকা 28 পয়সা। 300 RMB মানে 300 RMB মানে 3000 something, 3,000 3500 something approximately। তো ওই টাকাটা প্রতিদিন কামায়। এবার আরেকটা ম্যাটার হচ্ছে কি, ওই প্রতিটা ফ্যামিলিতে হাজব্যান্ডও কাজ করে, ওয়াইফও কাজ করে, ছেলেরা একটু বড় হয়ে গেলে, 18 বছর হয়ে গেলে ওরা নিজেরা সেলফ ডিপেন্ড হয়ে যায়। ওদের বাড়ি থেকে নর্মালি বাবা মারা বলে তোমরা বেরিয়ে যাও, বাড়িতে বাইরে ভাড়া, গাড়ি ভাড়া নাও, বাড়ি ভাড়া নাও, বাইরে থাকো, নিজে ইনকাম করো, নিজে পড়াশোনা করো, নিজে খাও, নিজে যা কিছু করো, নিজের পায়ে দাঁড়াবে। 18 বছর না হতে হতেই বের করে দেয় বাড়ি থেকে বেশি। এরকম কি আমরা সোশ্যাল সাইটে মূলত এগুলো দেখা যায় যে চায়নাতে চাবুকের ডোগায় কাজ করানো হয়? হ্যাঁ, এসব মানে এত জিনিসপত্রের দাম ওখানে, মানে আমরা যখন চায়নার জিনিস কিনি যে অনেক প্রোডাক্টের দাম কম, সেটাকে ইন্ডিয়ান যে জিনিসগুলো হয় ওগুলোর অনেক দাম বেশি হয়, কিভাবে? চায়না আমার যদিও আমার এই ইনফরমেশনটা একটু উপর নিচে হতে পারে, অলমোস্ট 70% গুডস ওয়ার্ল্ডকে সাপ্লাই দেয়। মানে পুরো ওয়ার্ল্ড চায়না থেকে জিনিস কিনে, পুরো ওয়ার্ল্ড। এবার একটা কথা আমি জাস্ট সিম্পল ভাবে এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন। এই কাপটা আপনি যদি 10 পিস তৈরি করেন তাহলে ওর দাম হবে অ্যারাউন্ড, প্রোডাকশন কস্ট হবে 200 রুপিস পার পিসেস। 10 পিস যদি তৈরি করি, আমি যদি 10,000 পিস তৈরি করি ওটা কিন্তু 120তে এসে যাবে। আমি যদি 1 লাখ পিস তৈরি করি ওটা কিন্তু 90তে এসে যাবে। আমি যদি 10 লাখ তৈরি করি ওটা কিন্তু 70তে চলে আসবে। আমার ইন্ডিয়া মার্কেট তো নেই, বা আমি আদার্স কোন কান্ট্রিতে, ওদের মার্কেট তো নেই, বিক্রি করার অন্য কোনো কান্ট্রিতে বিক্রি করতে পারছে না।
তার জন্য আমার পাবলিকের কোনো দোষ নেই, তার জন্য পুরো সিস্টেমের দোষ, বিক্রি করার সুযোগ নেই। আমাদের এখানে ফেয়ার হয় না, বিদেশের লোক আসে না, না, এখন ফেয়ার হয়। যতটুকু নয় সেটা কোনো, আমি জানি কিছুটা হয়, যেমন দিল্লিতে হয়, যেটা হয় সেটা নগণ্য। আমি তো ওয়ার্ল্ডের বহুত ফেয়ার গেছি, অ্যাটেন্ড করেছি, যেটা হয় সেটাকে আমি বলি না হয় বলে, নাথিং। একটা ফেয়ার হয়, ওই ফেয়ারে আমি দিল্লিতে ফেয়ারে গেছিলাম একবার, আমাকে একবার ইনভাইট করেছিল, টিকিট ফ্রি দিয়েছিল, হোটেল ফ্রি দিয়েছিল। ওখানে গেলে বাইরে যে টিস্যু একটা বিক্রি হয় 500 টাকায়, আচ্ছা, জল একটা বিক্রি হয় 400 টাকায়, আচ্ছা, দিল্লি ফেয়ার। দিল্লি ফেয়ারে। তো এরকম ব্যাপার। ওরা ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় এটা কি হয়? না, এরকম নয়, এরকম যথেষ্ট মানে একটা ফেয়ার থাকে, ফেয়ারে যাই ফেয়ার থাকে, ফেয়ারলি থাকে। হ্যাঁ, এরকম নয়। আর তারপরে একটা ম্যাটার হচ্ছে, আমরা ইন্ডিয়াতে থাকছি, ইন্ডিয়াতে 10 টাকায় জল পাওয়া যায়, ইউএসএতে কিন্তু 10 টাকায় জল পাওয়া যায় না। 10 টাকা মানে কত সেন্ট হচ্ছে, 170 টাকার জন্য $1 লাগে, নর্মালি $1 লাগে। তো সেখানে কিন্তু সেটা ফেয়ারকে ফেয়ার বলা যায়, কারণ ওখানে যদি $2 জল বিক্রি পাওয়া যাচ্ছে বা $3 যদি জল পাওয়া যাচ্ছে, সেটাকে ফেয়ারকে ফেয়ার বলা যায়। কিন্তু ইন্ডিয়াতে তো আমরা 10 টাকা একটা ছোট বোতল কিনতে পারি, সেখানে যদি 10 টাকা যদি 400 টাকা, সেটাকে ফেয়ার বলে কি? সেটাই বলতে চাইছি আমি। তো এটা একটা ম্যাটার। 2 নম্বর কথা হচ্ছে প্রোডাকশন ইউনিটের, অনেক প্রোডাকশন ইউনিট আছে, ওরা করতে চায় কিন্তু হয় না। আজকেই আমার একটা সাপ্লায়ার এখানে একটা অফিসে এসছে, ও বলছে, স্যার আপনি যে লকডাউনে আছেন এতদিন, আপনি কি পিছিয়ে পড়েছেন? কোশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি কি পিছিয়ে পড়েছেন? আমি বললাম হয়তো একটা জিনিসে আমার মনে হচ্ছে যে আমার যে লাইনটা, গার্মেন্টস লাইনটা, ওই লাইনটা যেহেতু আমি চায়নাতে থাকতাম, আমার যে স্পিডটা, সেই স্পিডটা হয়তো কমে গেছে। কিন্তু ইন্ডিয়াতে থেকে আমি একটা অন্য লাইনে যেহেতু কাজ করেছি, সেটা কনস্ট্রাকশন লাইনে, ধরুন আমি মল তৈরি করেছি, আমি স্টোর তৈরি করেছি, আমি ফ্ল্যাট তৈরি করছি, বা আমি ব্যাংকের বিল্ডিং তৈরি করি, সেটা তৈরি করছি, সেটাতে আমার প্রতি লকডাউনের মধ্যে যেখানে কারোর কাছে কাজ ছিল না, আমি প্রতিদিনই 200 জনকে কাজ দিয়েছি কমপক্ষে। তো ওটাতে আমি ফিল স্যাটিসফাইড। একটু পিছিয়ে গেলেও আপাতত আমি এটা করতে পেরেছি, যদিও এটা তেমন কিছু ব্যাপার নয়। কিন্তু লকডাউন না হলে এটা হতো না, আর লকডাউন হলে পসিবল ছিল না, সব কিছুই ভালো দেখতে। তো সেই জন্য আই থিঙ্ক ইটস ওকে, একটু পিছিয়ে পড়েছি, বাট কিছু জনের তো একটু মুখে ভাত গেছে ওই টাইমে। মানে আপনার সৌজন্যে আপনার যে ভূমি, জন্মভূমি, তাই তো, পূর্ব মেদিনীপুরের 7 মাইল এরিয়া, সেই 7 মাইল এরিয়া উপকৃত হচ্ছে। না, এরিয়া তো উপকৃত হচ্ছে হয়তো। আমি চাইছি এরিয়ার লোকাল পারসন অফকোর্স আমার সঙ্গে আছে, ওরা আমাকে ফ্রন্টলি ব্যাকলি হয়তো জানি না কী করে, বাট ফ্রন্টলি আমাকে হেল্প করে, ব্যাকলিও হেল্পই করে। আমি চাইছি পলিটিক্যাল সাইডেও আমাকে একটু সাপোর্ট করা। আমি ওদের হেল্প দরকার নেই, আমাকে বাধা যেমন কোনো কিছুতে না দেয়। অনেক কিছুতে আমি পলিটিক্যাল সাইডে বাধা পাচ্ছি। আমি আমার গ্রামে রাস্তা আছে, গ্রামের ঢোকাতে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আমি একবার ভাবলাম রাস্তাটা তো প্রচুর খারাপ হয়ে আছে, এই রাস্তাটাকে আমি রিপেয়ার করি, একটা ঢালাই করে দিই। সেটা কি নিজের পয়সা? অফকোর্স অন মাই কস্ট। তো সেই জায়গাটাই আমি অনেক বাধা পাই পলিটিক্যাল। কেন তুমি করবে, হু আর ইউ? আচ্ছা, করলে ক্ষতিটা কোথায়? না, ক্ষতি তো সেটা কার কি ক্ষতি সেটা জানি না, আমি লোকের উপকৃত। সে কাঁচা রাস্তা যদি পাকা কিছুটা হয়, করলাম, কিছুটা করাতে অনেক বাধা পেলাম, তারপরে দেখলাম বাধা কি পাবলিক দিল না প্রশাসনিক স্তরের থেকে এলো? পাবলিক কেউ দেয়নি, আচ্ছা, ওটা ওই আমাদের অঞ্চল ওইসব অঞ্চল প্রধান তাদের অধিকারে হস্তক্ষেপ হয়ে। why you can do, you don't have that permission। এরকম একটা ম্যাটার ওনাদের মাধ্যমে করতে হবে, আমাদের মাধ্যমে করতে হবে, ওনাদের পয়সা দিলে ওনারা করতে পারবেন। সেই যথারীতি কাটমানি অ্যাকচুয়ালি সরি, আমি ওই জিনিসটা কাউকে মিন করতে চাইছি না, এই ধরনের কথা বলা ঠিকও নয়। একদমই, আপনি একজন বিজনেসম্যান, আপনার প্রবলেম হয়ে যেতে পারে। বাট আমরা একটু বলে নিই যে দেখুন, আমরা বলি যে আমাদের দেশের যারা সাকসেসফুল হয়, আমাদের দেশের যারা কৃতি ছাত্রছাত্রী বিদেশে চলে যায়, আমাদের দেশকে দেখে না, যারা ব্যবসায় প্রতিষ্ঠিত হচ্ছে তারা বিদেশে চলে যাচ্ছে, আমাদের দেশকে দেখছে না। তো কমলবাবু কিন্তু উদাহরণ, তিনি বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন, বিশ্বের একাধিক দেশে তার ব্যবসা ছড়িয়ে রয়েছে। তারপরে তিনি
মানে অ্যাজ এ ভূমিপুত্র নিজের ভূমির টানে ফিরে এসেছেন, নিজের এলাকার উন্নয়ন করার চেষ্টা করছেন, কিন্তু করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং সবথেকে বড় কথা আপনি হতাশ হচ্ছেন। এই হতাশা কিন্তু ওনাকে আবারও দূরে ঠেলে যাবে। আমরা বঞ্চিত হব, আমাদের এলাকা বঞ্চিত হবে, আমাদের জেলা বঞ্চিত হবে, আমাদের রাজ্য বঞ্চিত হবে, এই ধরনের এই বিষয়টা মানে একটা নেগেটিভিটি, তাই তো? এটা একটা বলতেই পারেন, কারণ আমাদের লোকাল যে অঞ্চল ও টোটালি আমাকে কোঅপারেট করে না কোনো বিষয়ে। সিম্পল যদি আমি একটা বলি যে এই যে রাস্তাটা খুব খারাপ হয়ে পড়ে আছে, আমি এটাকে সারিয়ে দিচ্ছি। ও প্রথমেই বলবে না এখান দিয়ে তো ড্রেন হবে, এটা তুমি সারাতে পারো না। আমি তো যদি বলি যে আমি একটা হসপিটাল করবো বা আমি একটা বিল্ডিং তৈরি করবো, আমাকে পারমিশনটা দেওয়া হবে। না না, ওই পারমিশনটা হবে, তুমি রেখে দিয়ে যাও, দেখছি 6 মাস হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, ওটার জন্য কোনো প্রকার ওরা এরকম নেয়। ওটার অফকোর্স ওটা ওদের মোটিভ আমি বুঝতে পারি, কারণ আই ডোন্ট লাইক অল দোজ থিংস, আই ক্যানট। হবে হবে, না হবে না, আমি ওই ধরনের লাইনে যেতে রাজি না। মানে সেই যেটাকে আমরা বলতাম একসময় লাল ফিতের ফাঁসে আটকে থাকা। তো খরচও করতে হচ্ছে না, সরকারের খরচও দিতে হচ্ছে না, টাকা খরচ করবেন উনি, এলাকার উন্নয়ন করবেন উনি, তাও বিষয়টা আটকে যাচ্ছে। আমরা বলবো যে দেখুন এই প্রোগ্রাম মানে যারা যারা দেখছেন, প্রশাসনের উপর মহলে যারা বসে রয়েছেন, তারা যদি দেখেন প্লিজ এই বিষয়গুলো যদি আপনারা একটু একটু অন্যভাবে দেখেন, তাহলে বোধহয় অনেক কাজ হতে পারে। যেমনটা আপনি বলছিলেন যে কথায় কথায় দীঘার উন্নয়ন নিয়ে। এক্স্যাক্টলি হ্যাঁ, যদি বলেন জিনিসটা আমি আমাদের একটু বলি। দর্শকদের। আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমার ভাগনার বিয়ে, অনেকেই ফরেনার্স এসেছিলেন আমার বাড়িতে সবাই, এবং তার মধ্যে একজন ছিলেন মিস্টার ইজি অ্যান্ড মিসেস কামিলা ব্রেঞ্চি ইজ আ ভেরি ফেমাস মডেল, কলম্বিয়ার মডেল। ওনাকে ফক্স টিভি চ্যানেলে অনেকবার দেখা গেছে, উনি অনেক পুরস্কারপ্রাপ্ত মডেলস। ও আমার বাড়িতে এসেছিলেন, হঠাৎ করে ওনাকে আমি দীঘায় নিয়ে যাই। দীঘা দেখে বিশাল বড় বিচ। ও সব জায়গায় একটা জিনিসে একটা কমপ্লেন করে, তো সব কিছু তো ঠিক আছে, অনেক হোটেল আছে, প্রচুর ট্যুরিস্ট আসছে, প্রচুর পরিমাণে মানুষ পয়সাও খরচা করছে, বাট ওই লাইফটা দিতে পারছে না ট্যুরিস্টকে, ওই ফেসিলিটিটা দিতে পারছে না। কি ফেসিলিটি দিতে পারছে না? ফার্স্ট, ক্লিন নেই, কোনো কিছুতে ক্লিন নেই। ডাস্টবিনের ব্যবস্থা ঠিকঠাক নেই, ডাস্টবিন থাকলেও তার চার সাইডে পুরো নোংরা, পুরো বিচ নোংরা, এখানে নোংরা, সেখানে নোংরা, রাস্তা নোংরা, গরু এটা সেটা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, কুকুর সেখানে যেখানে পায়খানা করে বেড়াচ্ছে। এই যে বিচ এটা আমরা আমি বিভিন্ন দেশে বিভিন্ন বিচে গেছি। বিচ মিন ইউ ক্যান গেট দ্য রিল্যাক্স, মন্দিরের মতন এক্স্যাক্টলি, পিস অফ মাইন্ড, আমার মাইন্ডটা পিস হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, সেখানে বসে আমি রিল্যাক্স করতে পারবো। কিন্তু আমাদের এই দীঘা বিচে কোনো একটা মানুষকে দেখেছেন কোনোদিন যে টাওয়াল বিছিয়ে তেল মালিশ করে রিল্যাক্স হয়ে ঘুমাচ্ছে? নেভার। কারণ ওই জায়গা হয়নি। তো সেই জন্য আমাকে বলছিল, একটা কামিলা বলেছিল, ওকে কামাল, লেট মি নো হাউ মাচ মানি আই ক্যান এক্সপেন্ড হিয়ার, দেন ক্যান ক্লিন অল দিস বিচ। দেখুন ম্যাডাম, আপনি তো বললেন এই জিনিসটা আমাকে কিন্তু প্রথমে জিজ্ঞেস করতে হবে। এই যে যত টাকা খরচা করবেন, আপনি করবেন ক্লিন করার জন্য, মেনটেনেন্স জন্য, এটার জন্য সেটার জন্য করবেন, ওটা পারমিশন নিতে হবে, তারপরে আপনি করবেন। তারপরে আমি গেলাম, মানে এটা কে বললেন? আমি আচ্ছা, ওনাকে আপনি বললাম বললেন, যে এটা হয়, আমার নলেজে এটা বললাম, ওকে আই উইল ট্রাই। আমার যতটা পরিচিতি লেভেলে জানার সঙ্গে পরিচিতি আছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম, এবং সে আন্ডার ডেভেলপমেন্ট অথরিটি যেখানে আছে ওদের কাছে যাই, এবং বলি এরকম ম্যাটার আছে, কি করা যায়। আমাকে সেখান থেকে বাইরে নিয়ে এসে কিছুজন বলে, না এইরকম হয় না, তুমি ফান্ডটা এখানে ডোনেট করে দাও, তারপরে ডেভেলপমেন্ট যেভাবে করে সেভাবে করবে। মানে যদি কামিলা ওই ফান্ডটা ডোনেট করে দেয়, তারপরে তারা ওটাকে করবে। বাট কামিলা ইজ ভেরি ক্লেভার, she is very clever. No, I cannot do this. I know. মানে একজন বিদেশি, খাবার প্রসঙ্গ চলে আসছে, একজন বিদেশি মহিলা, একজন বিদেশি মডেল, এবং যার কাছে ভালো রকম অর্থ রয়েছে, এবং সেই অর্থ তিনি আমার দেশের, আমার দীঘার সি বিচকে
পরিচ্ছন্ন করার জন্য ব্যয় করতে চাইছেন, যেটা আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন স্বচ্ছ ভারত মিশন, যেটা মুখ্যমন্ত্রীর স্বপ্ন নির্মল বাংলা অভিযান, সেই অভিযানটাই একজন বিদেশি মহিলা তাঁর নিজের সঞ্চিত অর্থ দিয়ে করার চেষ্টা করছে, তাকে করতে দেওয়া হলো না বা হচ্ছে না। মানে আর কি, আমি যেটা বললাম একদম তার মানে যা দাঁড়ায় তাই। তো এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। যাই হোক, আমরা একটু আবার আমাদের মেন আলোচনায় ফিরে আসি। আচ্ছা স্যার, ওই যে করোনা পরিস্থিতি, যখন প্যান্ডামিক সিচুয়েশনে যখন সব কিছু থমকে দাঁড়িয়ে, মানে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টও অনেকটা থমকে গেছে, তো সেখানে আপনি এখন ইন্ডিয়াতে আছেন, তো ইন্ডিয়া থেকে যে আপনি যে প্রজেক্টটা চালু করেছেন, ওখানেও কি কোনো সমস্যা হচ্ছে? ইকোনমিক্যাল ম্যাটার্স আমি বলি আপনাকে, অ্যাকচুয়ালি আমার পার্সোনাল ফান্ড দিয়ে আমি সব কিছু করেছি। আমি কোনো প্রকার কারোর কাছ থেকে লোন নিইনি, ইভেন ব্যাংক থেকেও নিইনি। আমার পার্সোনাল ফান্ড এখন পর্যন্ত আমি মনে করি আমি এটাকে আরামসে চালিয়ে নিতে পারবো। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম অন দিস। তো তার জন্য আমার প্রবলেম নাও হতে পারে, বাট আদার্স অনেকেরই প্রবলেম হয়েছে। এইরকম নয় আমি বিশাল কিছু ব্যাপার, আমার কাছে বিশাল টাকা আছে, সেরকম কিছু ব্যাপার না। তবে একটা প্রজেক্ট চালানোর জন্য বর্তমান হয়তো আমি আরামসে চালিয়ে নিয়ে যেতে পারবো এখন। তবে সমুদ্রের জলও তুলতে গেলে হয়তো একদিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো কোনো করোনার এই যে সিচুয়েশন, আমার ব্যবসা আবার রানিং সিচুয়েশনে চলে এসছে, চায়নাতেও আদার্স কান্ট্রিতেও। তো আই ডোন্ট হ্যাভ এনি, আই হ্যাভ এনি প্রবলেম ফর দ্য ফাইন্যান্স দ্য করোনার জন্য আমার এই ধরনের কোনো সমস্যা আসেনি আমার স্পেশালি। বাট এখানে থাকার পরে করোনার সময় আমি দেখেছি অনেক লোককে, আমার সক্ষমতা মতো আমি যতটা পেরেছি হেল্প করেছি সবাইকে, ওদের প্রচুর প্রবলেম এসছে। এই করোনা এপিসোডে যেটা হয়েছে যে ভারতবর্ষের নাম্বার 1 শত্রু হিসেবে আমরা করোনা এপিসোডের আগে জানতাম পাকিস্তান, এবং এই মুহূর্তে পাকিস্তানের পাশাপাশি আরও যে দেশটা প্রায় একই লেভেলে বিলং করছে সেটা হচ্ছে চায়না। এই করোনার জন্য 100 জন ভারতবাসীকে যদি জিজ্ঞেস করে 100 জনই বলবে যে চায়না দায়ী। আর আমি এখানে দুটো জিনিস জানতে চাইবো, এক হচ্ছে সত্যি চায়না কী কারণে দায়ী, কতটা দায়ী আপনি চায়না, আপনি 10 বছর 12 বছর কাটিয়েছেন। আর 2 নম্বর হচ্ছে আমি দর্শকদের জানিয়ে রাখি যে যখন আমরা এরকম ঘোরতর চায়না ভারত একটা মানসিক দ্বন্দ্ব, চায়না করোনা পাঠিয়ে দিচ্ছে, আমরা আক্রান্ত হয়ে মারা যাচ্ছি, সেই রকম সময়ে কমলবাবুর পরিবারে ভারত চায়না মেলবন্ধন ঘটেছিল। চায়নার একজন মহিলা আপনার পরিবারের একজন সদস্যের সঙ্গে তার হস্তবন্ধন বিয়ে হয়েছিল, যে আমরা খবরটা আমরা দেখিয়েছিলাম, সবাই সেই খবর দেখেছেন। তো এই দুটো জিনিসকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আমি প্রথমে বলি, চায়নার গভর্নমেন্ট করাপ্টেড নয়, কিন্তু চায়নার গভর্নমেন্ট প্রচুর রুড। আচ্ছা, প্রচুর রুড। তারা কারোকে কেয়ার করে না, ইভেন তাদের নিজেদের পাবলিককেও কেয়ার করে না। আজকে যদি মনে করে চায়নার পাবলিককে যে তোমাদের যত বাড়ি দেওয়া হয়েছে সব বাড়ি ভেঙে দেওয়া হবে, তোমরা স্ট্রিটে থাকো, ওদের থাকতে হবে এবং ওরা ভেঙে দেবে। অফকোর্স ওরা ওখানে এরকম কোনো আন্দোলন হয় না, হবে না, হচ্ছে না? একবার অনেক আগে একবার আন্দোলন হয়েছিল, অনেক স্টুডেন্ট একবার রাস্তায় বেরিয়ে বেরিয়েছিল, আমরা শুনেছি যে গুলি করে 50,000 স্টুডেন্টকে মেরে দিয়েছিল। তারপরে সরি, কেউ আর জীবনের পতাকা তুলে বেরোতে পারেনি। প্রচুর রুট চাইনিজ গভর্নমেন্ট। একবার আমার মনে আছে, আমি তখন গঞ্জাওতে এই যে বুলেট ট্রেন ওর স্টেশনে যাচ্ছি, একটা হাইব্রিজ পেরোতে হবে, সেখানে হঠাৎ থেকে চিল্লামচিল্লি শুরু হয়ে যায়। 2-3 জন সিনজাং এর মুসলমান ছুরি নিয়ে যাকে তাকে কেটে দিচ্ছে। এইরকম মানুষ দৌড়ে পড়ে যাচ্ছে। উইদিন 1 মিনিট পুলিশ এলো, কোনো জিজ্ঞেস করলো না, কারোরই কিছু করলো না, টুস 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 4 জনকে মারলো, অ্যাম্বুলেন্সে বললো নিচে গিয়ে। পাবলিক জানতে বলো না, কেউ একটা মোবাইলের পিকচারও খুঁজে। আর যদিও কেউ সেটাকে হাইলাইট করার চেষ্টা করেছে, ওদের যে কোনো সাইডে ডাললে উইদিন 1 সেকেন্ডে তার সাইডও ব্লক করে দিচ্ছে এবং সেটাও ডিলিট হয়ে যাচ্ছে। তো গভর্নমেন্ট ওই জিনিসগুলোকে প্রচুর সুন্দরভাবে কন্ট্রোল করে। সুন্দর বলবো না স্ট্রিক্টলি বলবো? নিষ্ঠুরভাবে কন্ট্রোল। নিষ্ঠুরভাবে কন্ট্রোল, আমার কথাটা ভুল হয়ে গেল। সুন্দর হবে না, নিষ্ঠুরভাবে কন্ট্রোল করে। মানুষকে
মানে এই ধরনের সিচুয়েশনে মানুষকে মারতে ওদের 1 সেকেন্ড কারোর কাছ থেকে পারমিশন নিতে হয় না, আচ্ছা। পারমিশন নিতে হয় না। তো এইসব জিনিসের জন্য আমাদের দেশে যেমন একদিন থামাচ্ছি, আমাদের দেশে যেমন উগ্রপন্থী ঢুকে এসে 10 জন 50 জনকে মেরে দেওয়ার পরেও সেই উগ্রপন্থীকে ফাঁসিতে ঝোলানোর আগে মানে 100টা জায়গায় পারমিশন নিতে হয়, কেস চলে, মামলা চলে। আমাদের ইন্ডিয়াতে গভর্নমেন্টের কাছে আমার মনে হয়, শুধু ইন্ডিয়াতে না, আদার্স কোনো অনেক কান্ট্রিতে হিউম্যানের একটা ভ্যালু আছে, হিউম্যানিটির একটা ভ্যালু আছে। যদিও আমরা ইন্ডিয়াতে রাস্তায় চলতে চলতে অনেকেই মারা যায় প্রতিদিন এবং অন্যান্যভাবেও মারা যায়, সেই ভ্যালুটা এতটা যদি ইন্ডিয়াতে দেওয়া যায়, আদার্স কান্ট্রিতে অনেক ভ্যালু আছে। চায়নাতে গভর্নমেন্টের কাছে যদি এই ধরনের কোনো বদমাইশ বা এরকম কিছু থাকে, ওদের কাছে ওই লাইফের কোনো ভ্যালু নেই। সিনজাং একটা এরিয়া, মুসলিম এরিয়া, সেখানে মানুষদের খুব খুব খারাপ অবস্থায় রাখা হয়েছে। একটু বলা যায় কতটা কেমন? মানে আমরা জানতে অ্যাকচুয়ালি না, আমরা চায়না দেশটা, কান্ট্রিটা আমাদের কাছে না একটা রহস্যময়, ম্যাক্সিমাম ভারতীয় কাছে। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি, চায়না অ্যান্টি মুসলিম কান্ট্রি, টোটালি অ্যান্টি মুসলিম কান্ট্রি। ওরা মুসলিমকে একদম পছন্দ করে না। আমরা যে এরিয়া থাকি সেই এরিয়াতে সিনজাং হচ্ছে মুসলিম এরিয়া, এখানে 2-4টা লোক থাকতো, ওরা ওদেরকে থাকার পারমিশন দেয় না। ওরা বলে তোমরা যাও, তোমরা একটা এরিয়ায় থাকো। ওই এরিয়াটাকে ওরা বাউন্ডারি মানে একটা ঘিরে রাখার মতো করে রেখেছে। ওখান থেকে কেউ বেরোতে হলে পারমিশন নিতে হবে, ঢুকতে হলে পারমিশন নিতে হবে। বাইরের লোক ঢুকতে গেলেও একটা পার্সোনাল পারমিশন নিতে হয়, গভর্নমেন্ট পারমিশন নিতে হয়। সেখান থেকে বেরোনো তো পসিবল নয়, মানে সেখান থেকে সিনজাংয়ের লোক হঠাৎ করে যে কোনো জায়গায় যেতে পারবে না। সিনজাং হচ্ছে মুসলিম এরিয়া, কোন টাইপ অফ অ্যারেস্ট করে রাখা আছে ওদের ওখানে। ওই নামাজ পড়া বা দাড়ি রাখা, টুপি পরা, মুসলিম ড্রেস পরা, ওইসব টোটালি গভর্নমেন্ট থেকে অ্যালাউড নেই। আচ্ছা, তার মানে চীনে যে সমস্ত মুসলিমরা রয়েছেন তারা নামাজ পড়েন না, নাকি লুকিয়ে পড়া যায়? কিছু জন পড়ে হয়তো, বাট এগুলো হচ্ছে প্রকাশ্যে পড়া যায় না। গভর্নমেন্ট এগুলোকে ভালো চোখে দেখে না। যারা পড়ে তাদেরকে, যদি কেউ এরকম খুব অ্যাডিক্টেড হয়ে যায় যে না আমি খুব ভগবান ভক্ত বা আমি খুব ভক্ত, আমি প্রতিদিন 3 বার নামাজ পড়বো, আমি দাড়ি রাখবো, আমি টুপি রাখবো, এসব যদি মনে করে এরকম, এবং আরও ওই মুসলিমের যদি কোনো কিছু পোস্ট করে, ওকে সঙ্গে সঙ্গে ধর্মীয় পোস্ট করে, ওকে সঙ্গে সঙ্গে একটা অ্যারেস্টও বলা যায় না, ওটাকে ওরা অ্যারেস্ট বলে না, ওটাকে বলে স্কুল। ওরা একটা স্কুলে ঢুকিয়ে দেয়, ওখান থেকে বেরোতে দেবে না, ওখান থেকে ওকে নামাজ পড়া বন্ধ করাবে, সেভিং ক্লিন করে রাখতে হবে, টুপি পরা যাবে না, নর্মাল ওয়েতে থাকতে হবে, শুয়ার খেতে হবে। শুয়ার খেতে হবে? ইয়েস, শুয়ার। মানে সেটা তো তাহলে মানে মুসলিম ধর্মগ্রন্থের চরম। অ্যাকচুয়ালি এগুলা করায় তাকে নর্মাল জায়গায় এমনভাবে ইচ্ছে করে করা হয়, মাইন্ড ওয়াশ করানো হয়, তাদের পড়াশোনা করানো হয়, তাদের ট্রেনিং দেওয়া হয় যে এই ধরনের কোনো ধর্ম কোনো করা যাবে না, এইভাবে ওদের রাখা হয়। টর্চার, অফকোর্স টর্চার। মুসলিম যে রিলিজিয়ান, রীতিনীতি, ওটা মানতে দিচ্ছে না। একটা প্রতিটা মানুষের একটা পার্সোনালিটি থাকে, ব্যক্তিগত একটা ইচ্ছে থাকে। কেউ কারুকে জবরদস্তি করে কোনো কিছু করা ঠিক না। এবং আমি যদি হিন্দু হই, আমাকে যদি বলে যে না আমাকে তুমি ঠাকুরকে প্রণাম করতে পারবে না, আমি কেন মানব? আমার মন থেকে ইচ্ছা করছে আমি প্রণাম করবো। হিন্দুদের ক্ষেত্রে এরকম টর্চার হয় না? সেখানে হিন্দু তো নেই, এই আমরা কয়েকজন আছে, আমরা তো বাড়িতে পূজা টুজা করি, এগুলো নিয়ে কোনো প্রবলেম আছে। সেই অর্থে যদি হিন্দু ধরা হয় কত, মানে পার্সেন্টেজ কত? 1%? হিন্দু কোথায়? এই তো আমাদের এই ইন্ডিয়া থেকে যে কতজন গেছে, হয়তো টোটাল গুনে ফেলে হয়তো 2-4 হাজার 5,000 হয়তো পুরো চায়নাতে আছে। এইরকম কোনো কিছু নেই। এই যে মুসলিমদের উপরে যে নির্যাতন, তো এটা কোনো প্রতিবাদ হয় না? কে প্রতিবাদ করবে? চায়নাতে কারোর প্রতিবাদ করার কোনো কিছুতে ক্ষমতা নেই, প্রতিবাদ কোনো কিছু নেই চায়নাতে। আমি চায়নাতে ঘর কিনেছি, 3টা আমার ফ্ল্যাট আছে। চায়নাতে ফ্ল্যাট কেনা হয় মাত্র 70 বছরের জন্য। 70 বছরের পরে সেই ফ্ল্যাট আপনার নয়। এবং কেনার পরেও যদি গভর্নমেন্ট চায় যে কোনো সময় সে ঘরকে ভাঙতে পারে, হয়তো তার উপযুক্ত কিছুটা মূল্য আপনাকে দিয়ে দিবে এবং নাও দিতে পারে, কিছু বলার জায়গা নেই।
পার্সোনাল কোনো কিছু সেখানে কিন্তু এক প্রকার বলা যেতে পারে নিজস্বতা কোনো কিছু নেই সেখানে। চাইনাতে কোনো জায়গা কেনা যায় না পার্সোনাল নামে। এই যে আপনি ফ্ল্যাট কিনেছেন কার নামে কিনেছেন? আমার নামে কেনা হয়েছে। ফ্ল্যাট নামে জায়গা কিনতে পারবেন না, ফ্ল্যাট কিনতে পারবেন। ফ্ল্যাটও কিন্তু এটা তো কেনা হচ্ছে, এটা তো লিজ নেওয়া হচ্ছে, সত্য কথা হচ্ছে। জায়গা আপনি লিজ নিতে পারেন। আচ্ছা, সবকিছু গভর্নমেন্টের, সব কিছুটাই যেটা কি শুধু মানে চায়নার বাইরের যারা তাদের জন্য এই নিয়ম নাকি? না না, প্রতিটা লোকের জন্য, চাইনিজদের জন্য, প্রতিটা লোকের জন্য। আচ্ছা, চীনে এই যে আগ্রাসী মনোভাবটা আছে, চীনের মানে আমরা জানি যে চীনের সবার মানে একটা আগ্রাসী মনোভাব থাকে। তো চীন সবার নয়, গভর্নমেন্টের যে আগ্রাসী মনোভাবটা থাকে সেই জায়গায় তারা মুসলিমকে যেখানে সাপোর্ট করছে না, মানে অ্যান্টি মুসলিম বলছেন, কিন্তু চীন তো প্রতিনিয়ত পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে। ওটা কেন? ওই যে সব দেশকে কি মানে নিজের বিশেষ কোনো পরিকল্পনা না? একটা কথা হচ্ছে কি, কথায় আছে আমাদের এখানে কথা হচ্ছে যে পরের বাড়িতে ক্ষুদিরাম বোস জন্ম হোক, সেটা সবাই চায়, নিজের বাড়িতে কেউ চায়। পরের বাড়িতে টেররিস্ট হোক, সেটা তারা চায়, তাদের বাড়িতে হবে সেটা তারা চাইবে তখন না। তারা টেররিস্টকে বাহবা দেয়, অল ওভার ওয়ার্ল্ড চায়। গভর্নমেন্ট, চাইনিজ গভর্নমেন্ট কমপ্লিটলি যত টেররিস্ট কান্ট্রি আছে ওদেরকে ফান্ড দেয়, সবাই জানে। এটা আমি বলছি না, আমার কথা বলে সেরকম কথা না, এটা একটা মানে প্রতিটা নিউজে আমরা শুনতে পাই। আর আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে। এই যে আপনি বলছেন এর জন্য আপনাকে হয়তো চায়না ঢুকতে দিল না, এরকম হবে না? আই ডোন্ট কেয়ার। আপনার ওখানে মেইন বিজনেস ওই বিজনেস কি হয়েছে? আই ডোন্ট কেয়ার, যেটা সত্যি সত্যি তো ওরা বাংলা বুঝবে না, যদি দোকাশি ইউজ করে ঠিক আছে। আমাদের চ্যানেল হয়তো যাই না ওখানে পৌঁছবে, কিন্তু মানে এরকম কোনো ভয় আপনার লাগছে না যে আপনি না? অ্যাকচুয়ালি দেখুন, একটা কথা হচ্ছে, আমি একবার পোস্ট করেছিলাম একটা চাইনিজ অ্যান্টি ম্যাটার নিয়ে, ইয়েতে উইচ্যাট বলে আছে, ওখানে তো গুগল চলে না, উইচ্যাটে আমি পোস্ট করেছিলাম। তো সঙ্গে সঙ্গে আমার উইচ্যাটের ওই পোস্টটা ডিলিট হয়ে যায় এবং আমাকে কল করা হয়, আমাকে ডাকে যে এরকম তুমি, কারণ পোস্টটা আমি বলে দিই, আমার অফিস ফোসান সিটিতে, নানহাইতে ফোসানে একটা বাসে একটা বোম ফেটে গেছিল, মানে একজন সিনজাংয়ের একটা মুসলিম বোম ফাটিয়ে দিয়েছিল, তাতে কিছুজন মারা গেছিল এটসেট্রা। এই নিউজটা 1 ঘন্টার মধ্যে একটু ভাইরাল হয়, তারপরে সব ডিলিট হয়ে যায়। যার মোবাইলে সেভ করে রেখেছে, আমি যখন সেভ করে রেখেছিলাম নিউজটাকে, আমি ভিডিওটাকে সেভ করে রেখেছিলাম, আমার মোবাইলে আছে। তো আমি কি করেছিলাম, ওইটা আমার নিজের খারাপ লেগেছিল যে এত সুন্দর কান্ট্রি, এত ভালো পরিবেশ, এত সুন্দর জায়গা, কি করে একটা টেররিজম হঠাৎ করে জন্ম হয়ে যায়। তো আমি ওটাকে পোস্ট করে দিই। পোস্ট করার সঙ্গে সঙ্গেই আমার মোবাইল থেকে ওটা ডিলিট হয়ে যায়, মানে আমার ইয়ে থেকে, সাইট থেকে, সাইট থেকে ডিলিট হয়ে যায়। আমাকে কল আসে, বলে আপনাকে পুলিশ স্টেশনে ডাকা হয়েছে, আপনি আসুন। তখন আমি যাই, আমার যে লোকাল এরিয়াতে পুলিশ স্টেশন, আমাকে ওখানে যত পুলিশ আছে 90% আমার নাম জানে, 90% পুলিশ আমার নাম জানে। ও বলে যে ইন্দুরন মানে ইন্ডিয়ান মানুষ। সেখানে আমার এই নানহাই এরিয়াতে একজন মানুষই ব্যবসা করে, যে হচ্ছে আমি ইন্ডিয়ান বলে সেখানে পরিচিতি, আমি ইন্দুরন, আমার ভারতের প্রতিনিধি হিসেবে আপনি তো ইন্দুরন। আর ওরা আমাকে জানে এই কারণটা হচ্ছে কি, অনেকগুলো ম্যাটার আছে। পুলিশ স্টেশনে আমাদের রিপোর্ট দিতে যেতে হয়, ওরা আমাদের অফিসে আসে হালচাল জানার জন্য প্রতি মাসে, এবং অনেক ভারতীয় বলে আসে, প্রতিটা ফরেনারের জন্য আসে। ওটা ফরেনারের জন্য আলাদা ডিপার্টমেন্ট করা আছে, তো আসে ওটা। আর আমাদের একটা রেজিস্ট্রেশন করতে যেতে হয় প্রতি মাসে পুলিশ স্টেশনে, হাজিরি দিতে হয়, হাজিরি যেটা বলতে পারেন। তাই যে আমি একজন ফরেনার, আমি এই জায়গায় থাকি, ওরা বলে প্রোটেকশন ওয়াইজ, তোমার প্রোটেকশনের জন্য তুমি হাজিরিটা দিয়ে যাবে, তুমি কখন কোথায় থাকছো। তো এরকম একটা রেজিস্ট্রেশন তঞ্চি হয়। আমাদের ইন্ডিয়াতেও এরকম সিস্টেম আছে, ইন্ডিয়াতেও কোনো ফরেনার এলে একটা পুলিশ স্টেশনে রেজিস্ট্রেশন করতে হয়, এটা ইন্ডিয়াতেও নিয়ম আছে। তো ওটার আমি যেহেতু লম্বা টাইম একটা জায়গায় আছি, তো এখানকার পুলিশ স্টেশনে সবাই আমাকে চিনে গেছে। আপনি কি চায়নার নাগরিকত্ব নিয়েছেন? আমি চাইলে তো অনেক আগেই নিতে পারতাম, আমার কাছে অনেক কিছু অফার এসেছিল, বাট আমি নিইনি। মানে ওরা এরকম নাগরিকত্ব দেয় ওদের? হ্যাঁ, 15 বছর যারা থেকে যায়, বা 15 বছর বললাম, 10 বছর যারা থেকে যায়, ওরা গ্রিন কার্ড চাইলে পেতে পারে। আপনি চাননি? আই ডোন্ট নিড। আমার সেটা কি দেশটাকে পছন্দ নয় বলে? আর সেইরকম বলবো না, আমার কাছে অফার আছে। আমি তো কলম্বিয়ার নাগরিকত্ব
যত নিতে পারি, পানামার নিতে পারি, আমেরিকার নিতে পারি, এবং আমি চায়না নিতে পারি। আমি কোন কান্ট্রি নিই? এখনো আপনি শুধুমাত্র ভারতীয় নাগরিক, এক্স্যাক্টলি। অথচ সব দেশে ব্যবসা করে। তো মানে একটা আমি যদি এক কথায় জানতে চাই যে ডিফারেন্স বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া, মানে এক কথায় আপনি কি বলবেন দুটো দেশের মধ্যে বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্য আমাদের হিউম্যান, আমাদের যে গভর্নমেন্ট, এক কথাই বলবো, আমাদের গভর্নমেন্ট ভালো নয়, আমাদের মানুষ ভালো। আর তাদের সেখানেও সেম ব্যাপার, তাদের মানুষও খুব ভালো, গভর্নমেন্ট ভালো না। গভর্নমেন্ট ভালো না, তাদের কান্ট্রির জন্য তাদের গভর্নমেন্ট ভালো, তাদের কান্ট্রির ডেভেলপের জন্য ভালো। আমাদের কান্ট্রিতে মানুষের জন্য আমাদের গভর্নমেন্ট ভালো না, আর কান্ট্রির জন্য আমাদের গভর্নমেন্ট ভালো না। ওদের মানুষের জন্য হয়তো মানুষের এতটা ভালো করুক না করুক, মোটামুটি ঠিকঠাকও করে, হয়তো আদার্স কান্ট্রির জন্য ওই গভর্নমেন্টটা ভালো না, কিন্তু ওদের কান্ট্রির জন্য ওদের গভর্নমেন্ট ভালো। চাইনিজ গভর্নমেন্ট চাইনিজ কান্ট্রির জন্য ভালো, চায়নার জন্য ভালো। আমাদের গভর্নমেন্ট আমাদের কান্ট্রির জন্যও ভালো না। না আপনি কি এটা ওই করাপশনের বিষয়টাকে মাথায় বলছেন? সব বিষয়ে বলছি, গভর্নমেন্ট করাপশন কেন? এই যে ফ্লেগ ছাপিয়ে ব্যানার পোস্ট করে এলাকা নয়, ওতে কত টাকা খরচা হয়? আচ্ছা আচ্ছা। ছোট কথা বললাম একটা, আর হাজারো কথায় যাবো না। চায়নাতে তো সবাই মানে জানে এত পার্টি নেই, এত কোনো কিছু নেই ওখানে, ভোট নেই, ওখানে কোনো খরচাই নেই, ওইসব ফালতু খরচা ওরা করে না। ভোট নেই, কোনো নির্বাচন ভোট নেই, কোনো ভোট হয় না। গণতন্ত্র নেই। ভোট হয় ওই নিজেদের মধ্যে একটা হয় যে এখন যেমন শি জিনপিং আছে লাইফ টাইম, ওদের একদম। রাষ্ট্রপতি শি জিনপিং, তো ও লাইফ টাইম যতদিন মানে একটা কথা হচ্ছে না মরা পর্যন্ত সে রাষ্ট্রপতি হয়ে থাকবে, বাট ততটা তো যাবে না, এই একটা টাইম পর্যন্ত ছেড়ে দিবে। হ্যাঁ সেই রকম ওদের ভোট টোট হয় না। মানে এই যে গণতন্ত্র বনাম এখন একতন্ত্র, দুটো মানে কোনটা তাও তুলনামূলক যদি পার্থক্য খোঁজা হয় কোনটা বেটার? আমরা বলি গণতন্ত্র বেটার। গণতন্ত্র আমার, আমি যদি সেই হিসাবে যাই, আমি আমেরিকায় যাবো, আমেরিকা কি খারাপ? ওদের গভর্নমেন্ট, ওদের তুলনামূলক যত সব পাবলিকের জন্য ওরা যা কিছু করে, ওরা কি খারাপ? ও তো গণতন্ত্র খারাপ বলবো না, সেটা একটা তন্ত্র, সেটা একটা নিয়ম, সেটা একটা রুলস, এটাকে ফলো কে কিভাবে করছে সেটাই বিশ্বের সব থেকে বড় গণতন্ত্র আমাদের ভারত। হ্যাঁ, তো ফলো কে কিভাবে করছে, আমরা ফলো করতে পারছি না, আমরা মেনটেন্স করতে পারছি না। আমাদের মধ্যে প্রচুর করাপ্টেড লোকেরা আছে, আমাদের মধ্যে শিক্ষিত লোকের অভাব আছে রাজনীতির মধ্যে, অনেস্ট লোকের অভাব আছে রাজনীতির মধ্যে, তার জন্য এই সমস্যা। আমি এত জটিলতার বাদ দিয়ে আমি বলছি একজন মানুষের, সাধারণ মানুষ হিসেবে আপনি কোন দেশটায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, চায়নাতে আর ভারতে? এই কথাটা বলেই আপনি আমাকে একটা বিপদে ফেলে দিলেন। হ্যাঁ, না আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন উত্তরটা, ঠিক আছে? আচ্ছা, আমার একটা না এটা বললেন যখন আমি অ্যান্সারটা দিই। দেখুন একটা কথা হচ্ছে, আমি এখানে যখন থাকি ইন্ডিয়াতে, আমার মন থেকে আমি খুব স্যাটিসফাইড থাকি, ভালো লাগে। হয়তো এখানে আমি ভালো ইনকাম করতে পারি না, হয়তো অনেক খারাপ জিনিস আমার চোখে পড়ে যেটাকে আমি সহ্য করতে পারি না, অনেকের খারাপ সম্মুখীনও হতে হয় যেটা আমার ভালো লাগে না, তারপরেও আমার ভালো লাগে এই কারণে যে এখানে জন্ম হয়েছি, এখান থেকে বড় হয়েছি। এই যে সকালে উঠে বাড়িতে ছাদের উপরে ধানের যে গন্ধ আসে, ওই গন্ধকে ভোলা যায় না। ধানের ক্ষেতে যে গন্ধ আসে, এই গন্ধ ভোলা যায় না। সকালে উঠে যে আলাদা একটা পরিবেশ, নির্মম পরিবেশ বাড়িতে পাওয়া যায়, সেটা ভোলা যায় না। লাইফে ভালো মানুষ খারাপ মানুষ অনেকেই আছে, চায়নাতে কি সবাই কি ভালো না? তো সেই হিসাবে আই ক্যান স্যাটিসফাইড ইন ইন্ডিয়া। আত্মিক টান, নারীর যোগ। আর যদি বি অনেস্টলি বিজনেস পারপাসে যদি দেখতে হয় তাহলে চাইনা ইজ বেটার। এই বিজনেস পারপাসে যখন বলেন একটা কথা যে আছে, লকডাউনের সময় মানে আমরা যখন এই চায়নাকে নিয়ে একটা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, তো সেখানে আমরা চীনা দ্রব্যকে বর্জন করতে চাইছি, যেমন করেওছি অনেকটাই। তো সেখানে যারা ইন্ডিয়ান যারা আছে মানুষজন আছে, ওনাদের কি কোনো প্রভাব পড়ছে? মানে চায়নাতে একটা ছোট্ট কথা বলি, আমাদের এখানে কিছু একটা হয়ে গেলে ইন্ডিয়ান যে চ্যানেল আছে ওরা সেটাকে এমনভাবে ভাইরাল করে প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে যায় এবং প্রতিটা মানুষ জেনে যায় যে কি হচ্ছে বর্ডারে। চায়নাতে সেরকম কোনো কিছু নেই, চায়নাতে কোনো কিছু ভাইরাল হয় না। চায়নাতে বর্ডারে কতজন মারা গেছে চাইনিজ কেউ জানতে পারে না। গভর্নমেন্ট যেই নিউজটা চায় স্প্রেড করতে শুধু সেই নিউজটাই যায়, আদার্স কোনো নিউজ যায় না। চাইনিজরা জানে না
যে বর্ডারে কি হচ্ছে। চাইনিজরা জানে না ইন্ডিয়াতে কি হয়, চাইনিজরা জানে না আদার্স কান্ট্রিতেও কি হয়, জানতে দেওয়া হয় না। জানতে দেওয়া হয় না, ওরা জানে না, টোটালি কোনো কিছু জানে না। গভর্নমেন্ট যেটা বলবে সেটা বিজনেসটা জানে। করছে, ওখানে কি আপনার কোনো প্রভাব পড়ছে? না না না, সেরকম কোনো কিছু প্রবলেম নেই। চাইনিজরা ওই ধরনের কোনো কিছু চাইনিজ মানে পাবলিকের মধ্যে ওই ধরনের কোনো এফেক্টেড নেই। ওরা কারোকে ঘৃণা করে না, কারো অ্যাগ্রেসিভ হয়ে মারতে দৌড়ে যাওয়া, এই যেমন কিছুদিন আগে চাইনিজ রেটের সঙ্গে যে কলকাতায় একটা শুনেছিলাম চাইনিজকে ধরে পিটিয়েছেন। হ্যাঁ, ওই ধরনের কোনো কিছু হয় না। আচ্ছা, আপনি ওখানে বললেন যে বর্ডারে কতজন মারা যাচ্ছে চায়নার লোকেরা জানতে পারে না। আমার একটা জানার ইচ্ছা আছে, এই যে করোনার আমরা জানি যে উৎপত্তিটা চায়না থেকেই হয়েছে, মানে আমরা যেটা জানি আর কি, আমি সেটা বলছি। এবং চায়নাতে বহু মানুষ মারা গিয়েছে, কিন্তু সেটা চাইনিজ সরকার সেটাকে সেই তথ্য চাপা দিয়ে রেখেছে। আপনি চায়নার মানে একজন দীর্ঘদিনের অধিবাসী হিসেবে আপনি কি জানেন এক্সট্রা এই তথ্যটা কতটা সঠিক, বা এর বাইরে কি আছে, মানে যেগুলো চায়নার বাইরে তো খবর বেরিয়ে আসেন, আপনি ওখানে থেকে জিনিসটার মধ্যেও অনেক গোপনীয় তথ্য আছে, যেটা কিছুটা হলেও আমরা উদ্ধার করতে পেরেছি, আমরা জানি। আমার একজন বন্ধু আছে, বন্ধু নয়, একজন সাপ্লায়ার, ফেব্রিক সাপ্লায়ার, বাড়ি উহানে। উহান থেকেই তো বলা হচ্ছে। তো ওর সঙ্গে আমার খুব ক্লোজ রিলেশন, খুব ভালো রিলেশন। ও আমার ঘরে বিয়েতে আসবে বলেছিল, যে এই করোনার জন্য আসতে পারে। আদার্স আমার তো আদার্স অফিসিয়াল স্টাফস, এটা সেটা বন্ধু মানে প্রচুর চাইনিজ লোক আছে, যাদের কাছ থেকে কম বেশি আমি খবর পাই। এবং আমেরিকায়ও আমার খুব ভালো ক্লোজ ফ্রেন্ডস আছে, ভালো বন্ধু বান্ধব আছে, ভালো সার্কেল আছে। দুটো জায়গা থেকে খবর নিয়ে একটা জিনিস আমার কাছে আছে, যেটা আমি আগেও অন্য একটা চ্যানেলে আমি এই জিনিসটা বলেছিলাম। অ্যাকচুয়ালি এই জিনিসটা ইন্ডিয়ার চ্যানেলও অনেকবার হয়তো দেখিয়েছে জিনিসটাকে। আগস্টে হয় বোধ হয়, 2019 আগস্টে বোধ হয়, আমেরিকা থেকে কিছু সৈনিক এসেছিল উহানে, ওই যুদ্ধ অভ্যাসের জন্য একটা দুটো যৌথ মহড়া এসেছিল। সেখানে কিছু সৈনিকের করোনা হয়, করোনা পজিটিভ বেরোয়। তখন করোনা ভাইরাসটা চায়নার জন্য পুরোটাই জানে না এটা কি। তো কোন সৈনিকদের? চাইনিজ সৈনিকদের? আমেরিকান সৈনিক। ভাইরাসটা ওরা নিয়ে আসে আমেরিকা থেকে। আচ্ছা, এখানে উহানে একটা হসপিটালে ওরা অ্যাডমিটও হয়, তারপরে ওদের রিটার্ন পাঠানো হয়। আমাদের কাছে যতটা একটা খবর আছে, ওই ভাইরাসটা হয়তো ওইখান থেকেই একটা লিকেজ হয়ে যায়, ওরা কালেক্ট করে আর সামথিং কিছু হয় সেই রকম। তারপরে ওটাকে আমেরিকায় ওই যে সৈনিকরা রিটার্ন যায়, ওরা মারাও যায়, ওদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়, ওটা নিউজও হয় যে এরকম একটা ভাইরাসে সৈনিক মারা গেছে। সেইখান থেকে ওই একটা কথা হচ্ছে কি, আমার কাছে ধরুন 10টা ব্যবসা আছে, 10টা ব্যবসার মধ্যে একটা ব্যবসা আছে, ধরুন আমি একটা কেমিক্যাল তৈরি করি, আমি খাওয়া তৈরি করি, আমি এটা তৈরি করি। আমি হঠাৎ করে দেখলাম যে হঠাৎ করে একটা কেমিক্যাল আমি পাচ্ছি হাতের কাছে, সেই কেমিক্যালটা আমি জানি না, তো আমার কাছে ইন্টারেস্টিং ম্যাটার সেটা, আমি সেটা নিয়ে রিসার্চ করব। তো সেম একটা ভাইরাস যখন একটা রিসার্চ সেন্টার বা একটা কান্ট্রির কাছে নতুন কিছু আসছে, ওটা নিয়ে ওরা রিসার্চ করবেই স্বাভাবিক। রিসার্চ করতে গিয়ে কোনো প্রকার লিকেজ হয়ে যায় এবং কেউ একজন মারা যায়, ওকে এখানে মানে ওদের যেমন কবর টাইপের দেওয়া হয়, ওই ধরনের মানে করা হয়। আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে, হয়তো নাও ভুল হলেও হতে পারে। হ্যাঁ, তো এইটা তারপরে ওইখান থেকে একটা উহানের পাহাড় থেকে ঝর্ণার জল বইয়ে এসে একটা জায়গায় স্ট্যাক হয়, ওই মৃতদেহটা ওইখানেই কবর দেওয়া থাকে, ওইখান থেকে ওই করোনা ভাইরাসটা ছড়িয়ে জল স্ট্যাক যেখানে মানে যে জল বয়ে আসছে সেই জলের সঙ্গে ভাইরাসটা, এবং ওই পাশাপাশি একটা সবজি মন্ডি আছে, মাছের সবজির মাংসের মন্ডি আছে, ওইখানে ওই জলটাকে ইউজ করা হয়, তাতে ওই ভাইরাসটা ওই সবজি মন্ডির মধ্যে ছড়িয়ে যায়। সেখান থেকে ভাইরাস ঝর্ণার জল থেকে, সেখান থেকে সবজি এবং মাছ মাংসের মধ্যে, এবং সেখান থেকে বাদবাকি মানুষের মধ্যে এভাবে স্প্রেড করেছিল বলে আপনি শুনেছেন। উহানে ছড়িয়েছিল, তারপরে উহানে ছড়ায়। এবং উহানে যখনই ওটা গভর্নমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি চাইনিজ গভর্নমেন্ট কিছুটা হলেও জানতো যে এটা একটা ডেঞ্জার ভাইরাস, কারণ ওরা একটা রিসার্চ করেছে, ওরা এত বড় বড় সায়েন্টিস্ট এবং একটা ডক্টরস
যে বলেছিল স্পেশালি দিস ভাইরাস ইজ ভেরি ডেঞ্জার, ভাইরাল হয়েছিল এবং ডক্টরটাকে অ্যারেস্ট করা হয়। আচ্ছা, তিনি কি চাইনিজ? চাইনিজ মিস্টার উ অর সামথিং, হোয়াট ইজ দ্য নেম, আই হ্যাভ মোবাইলে আছে ও। আচ্ছা, ও মারাও যায়, কতটা করোনায় মারা যায়। ও বলেছিল দিস ভাইরাস ইজ ভেরি ডেঞ্জার, ইউ নিড টু বি কুইকলি টেক অ্যাকশন। কারণ ও দেখছিল প্রতিদিন কত হাজার হাজার লোক আসছে হসপিটালে ওই ভাইরাসটাকে নিয়ে, মারা যাচ্ছে। তো ও সঙ্গে সঙ্গে ওটাকে ভাইরাল করছিল, বাট ওকে অ্যারেস্ট করা হয়, ও তারপরে ও মারা যায়। সেটা কিভাবে ভাইরাস অ্যাটাক? ভাইরাস অ্যাটাক। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এবার সরি এই জায়গাটা বলে দিই, তো এখানে উহানে কিন্তু প্রোটেকশনটা কিভাবে হয়, পুরো সোলজার দিয়ে উহানকে পুরো কমপ্লিটলি ব্লক করা হয়, কেউ বাইরে যেতে পারবে না, কেউ বাইরে ধরে ঢুকতে পারবে না। মানে আমার উহান থেকে যে ফ্রেন্ডটা আসার কথা ছিল এই ইয়েতে আমার বাড়িতে, সে কিন্তু সেই টাইমে উহান থেকে বেরিয়ে আসতে পারেনি, ভদ্রলোক আজকে আমি চিনি। মারা গেছে হ্যাঁ। এই করোনায়। এটাই আমার জিজ্ঞাসা, যে ধরুন ভারতবর্ষে ভাইরাসটা এসেছে, এমন নয় যে ভারতবর্ষে ভাইরাসটা শুধু ইউপিতে বা শুধু দিল্লিতে বা শুধু এমপিতে ভাইরাসটা আটকে রয়েছে বা সেখানে একটা শহরে আটকে রয়েছে, সারা ভারতবর্ষ এফেক্টেড। একইভাবে সমস্ত বিশ্বের প্রায় ম্যাক্সিমাম যেখানে যেখানে ভাইরাসটা ঢুকেছে সেই পুরো দেশটা এফেক্টেড হয়েছে। কিন্তু একমাত্র চায়না, যেখানে বলা হচ্ছে ভাইরাসটার উৎপত্তি, সেখানে শুধুমাত্র একটা শহরের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকলো, গোটা চায়নাটা সুরক্ষিত থাকলো সেই না, ভাইরাসের এটা থেকে। টোটালি রং ইনফরমেশন, কে বলেছে এই কথা? চায়নাতে অনেক জায়গায় করোনা ভাইরাস হয়েছে। আমি যখন পোসানে থাকতাম সেখানেই আমাদের অফিসিয়াল স্টাফ সবাই ঘরে বন্দি ছিল, ওখানেই অনেকেই মারা গেছে, ওখানেই অনেক ভাইরাস স্প্রেড হয়েছে। গঞ্জাউতে প্রচুর ভাইরাস স্প্রেড হয়েছে, সাংহাইতে হয়েছে, বেজিংয়ে হয়েছে, কত জায়গায় হয়েছে। তাহলে এই খবরগুলো আমাদের কাছে সেভাবে, মানে আমরা যেটা পেয়েছি এতদিন, যে ওই উহানেই না টোটালি রং ইনফরমেশন। ওখানে লকডাউন মানে কেমন ছিল? লকডাউন ছিল, লকডাউনটা খুব স্ট্রিক্টলি ওরা মেনেছে, খুব স্ট্রিক্ট। ইভেন লকডাউনের মধ্যে ওদের যে ঘরের মধ্যে সবজি ছিল না, খাওয়ারের মতো ছিল না, ওরা কাউকে মানে গভর্নমেন্টের পুলিশ এটা সেটা ওরা বাড়িতে সবজি দিয়ে গেছে, চাল দিয়ে গেছে। ও বাড়ির মানে ওদের যে বাড়ির যে বাউন্ডারি থাকে, একটা চায়নাতে ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে ফ্ল্যাট, ফ্ল্যাট একটা বিল্ডিংয়ের সিকিউরিটিকে একদম কমপ্লিটলি হচ্ছে এই বিল্ডিং থেকে বেরোনো। আমার ভাগ্নি জামাই ও ওই সময় চায়না ছিল, এখনো আছে, ও কমপ্লিটলি স্ট্যাক হয়েছিল। ও একটা 10 কেজি চালের প্যাকেট কিনেছিল লকডাউনের আগে, আর বোধহয় ডাল আমরা বাড়ি থেকে নিয়ে যাই অনেক সময় 5 কেজি 10 কেজি, ওইটাই ছিল, ওইটাই ও একটু 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 করে খেত। বুঝতে পেরেছিল অনেকদিন টানতে। হ্যাঁ, আমরা বলে দিয়েছিলাম। তো ওই জন্য লকডাউন ওরা খুব স্ট্রিক্টলি মেনেছে, তার জন্য ওদের কাছে পসিবল। আরেকটা ম্যাটার হচ্ছে কি, গ্রিন টি আর গরম জল, ওটা কিন্তু ভাইরাসকে যথেষ্টভাবে প্রোটেক্ট করেছে। আর ওটা চায়নাতে গ্রিন টি প্রচুর ভাবে খায় না। আমি আমার অফিসের কথা যদি বলি, আমার সকালে ডিউটি হচ্ছে 10টার সময় অফিস যাওয়া, আমার একটা সাফা আছে, পুরো সাফা রাউন্ড আছে, মাঝখানে একটা টি টেবিল আছে, ওটাতে চাইনিজ টি তৈরি হয়। চাইনিজ টি তৈরি করার সিস্টেমটা টোটালি আলাদা। ওর মধ্যেই জল, টেবিলের মধ্যেই জলের সিস্টেম থাকে, টেবিলের মধ্যেই জল গরম করার সিস্টেম থাকে, টেবিলের মধ্যেই জল ফেলার সিস্টেম থাকে, ছোট ছোট এরকম বল থাকে, ছোট ছোট বল, ওইতে টি দাও আর বসে খাও। সারাদিনই এইটা করা হয়, আর সারাদিনই আমরা চা খাই, গ্রিন টি সারাদিন। তো চাইনিজ লোকেরা প্রচুর ভাবে গ্রিন টি খায়, জল খায় না। জল বলতে গেলে খাইই না, মানে সারাদিনে একটা লোক জল যদি খায় 200 গ্রাম, গ্রিন টি খায় 500 গ্রাম, 500 এরকম। আর ওটা খুব এফেক্ট হয়েছে করোনা। এই রিলেটেড আমার একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে আমরা শুনেছিলাম যে প্রচুর মানুষ যারা করোনা আক্রান্ত হয়েছিল ওখানে, তাদেরকে মেরে দেওয়া হয়েছিল বা মারা গিয়েছিল, তারপরে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এরকম কোনো খবর? এই ধরনের খবর আমিও শুনেছি, আমি বলবো না শুনিনি। তো কতটা সত্য মিথ্যা এটা বলা একটু মুশকিল আছে, তবে যতটা জানি যে ওইখানে উহানে ওরা সেভ করেছে ইয়াং পিপলদের, বাঁচানোর চেষ্টা করেছে। আদার্স যেসব বয়স্ক মানুষদের ওটা একটু নেগলেক্ট করেছে, আমার যতটা জানা আছে, শোনা হয়েছে। এবং আমরাও শুনেছি যে এরকম কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে, বিল্ডিং জ্বালিয়ে দিয়েছে, কোথাও পুরো লর্ডস পুরো বডি জ্বালানো হয়েছে, আমরাও শুনেছি।
আপনি যেখানে থাকেন ওখান থেকে ওখান ডিস্টেন্স অনেকটা ডিস্টেন্স, অ্যারাউন্ড 1500 কিলোমিটার্স। অনেক কিছুই আমরা জানতে পারলাম চায়না সম্বন্ধে। আমরা আর কিছু তথ্য জেনে নেবো, তার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। এবার আমরা আবার শুরু করব আমাদের সেই আলোচনা। নেক্সট মাঝে যে প্রশ্ন আছে তার আগে আমার একটা প্রশ্ন আছে যে এই মুহূর্তে চায়না আর ভারতের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন, এটা কবে শেষ হবে কেউ জানে না, আরও বাড়বে না কমবে তাও জানি না। তো মানে যোগাযোগ বন্ধ, এখন কি চায়নাতে আপনি ঢুকতে পারছেন, মানে পারবেন? হ্যাঁ, অনেকেই যাচ্ছে তো চায়না, মানে ডিরেক্ট ইন্ডিয়া থেকে চায়না? ডাইরেক্ট যাচ্ছে না, ভায়া নেপাল, ভায়া দুবাই, ভায়া বাংলাদেশ হয়ে যাচ্ছে। ডাইরেক্ট ফ্লাইট এখন চালু হয়নি, অনেকে যাচ্ছে। তো মনে হচ্ছে অদূর ভবিষ্যতে এই সম্পর্ক সবাই যেটা মানে যারা অ্যাকচুয়ালি এগুলো সব পলিটিক্যাল ম্যাটার। সম্পর্ক ওটা একজন বিশাল বৃহৎ লোক এই সম্পর্কটাকে তৈরি করেছিল তার রাজনীতির ম্যাটার নিয়ে। ট্রাম্প ওর চাইছিল যে আমাদের দুজনের মধ্যে একটা হোক, ওর কিছু ফায়দা হোক, ওর কিছু ফায়দা হবে। আর চায়নাও সেই রকম, আর ইন্ডিয়াতেও কিছুটা হলেও আছে, এটার ফায়দা নিচ্ছে। এই যে ভারত চায়না সম্পর্ক, সেটা তো আপনার বিজনেসকে হ্যাম্পার করছে। অফকোর্স, মানে সরি, ভারত চায়না সম্পর্কের জন্য আমার বিজনেস হ্যাম্পার হচ্ছে না, আমার মতো অনেক লোকের বিজনেস। যেমন আমার ইন্ডিয়াতে কোনো ব্যবসা নেই চায়নার সঙ্গে, আমার তো চায়না থেকে আদার্স কান্ট্রিতে ব্যবসা আছে। হ্যাঁ, এতে চায়না আর আমেরিকার যে সম্পর্ক খারাপ হয়েছে তাতে আমার বিজনেস হ্যাম্পার হয়েছে, কিন্তু চায়নার সঙ্গে চায়নার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হওয়ার জন্য আমার কোনো বিজনেস হ্যাম্পার হয়নি। তবে অনেক আছে যারা ইন্ডিয়ার সঙ্গে চায়নার বিজনেসের সম্পর্কের সঙ্গে জড়িত আছে, তাদের ক্ষতি হয়েছে অনেক। বিশেষ করে মোবাইল টোবাইল সেগুলো তো আছে, তার সঙ্গে বিশাল বড় একটা ব্যবসা হয় যেটা হচ্ছে ফার্নিচারের। আচ্ছা, বিশাল বড় ব্যবসা, ডেলি ফার্নিচার, ইন্ডিয়া টু চায়না ফার্নিচার, চায়না থেকে ইন্ডিয়া। প্রতিদিন যত 5 স্টার হোটেল বলুন, যত বড় কমিউনিটি হল বলুন, গভর্নমেন্ট বলুন, যত বড় বড় সেক্টর বলুন, আজকের ডেটে তো ছোটোখাটো কেউ ঘর করতে চাইছে, তার ধরুন বাজেট আছে, আমি একটা বাজেট তৈরি করেছি যে 20 লাখ টাকা আমার ফার্নিচার তৈরি করবো, 30 লাখ টাকা ফার্নিচার করবো, সে আর এখান থেকে ফার্নিচার বানাবে না। কারণ এখানে ফার্নিচার বানাতে এক হচ্ছে ফিনিশিং প্রপারলি পাবে না, হয়তো মজবুত হবে, ফিনিশিং পাবে না, ম্যাটেরিয়ালস বরাবর পায় না, ফিনিশিং গুডস ম্যাটেরিয়ালস পাওয়া যায় না, এবং ডিজাইন ঠিকঠাক হয় না। চায়নায় গেল, তার ড্রয়িং নিয়ে গেল, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে গেল, সেখানে ফেলে দিল কি কি লাগবে, হাজারো আইটেম আছে, লাখো আইটেম আছে, চোখে লাগার মতো। যাও, চুজ করো, তোলো, ঘরে এসে ফিট করে দাও, সব সিস্টেমেটিক আছে। এখানে যদি আমি ইন্ডিয়াতে যদি ফার্নিচার তৈরি করি, যদি 30 লাখ টাকা খরচা করি, চায়না থেকে ফার্নিচার নিয়ে আসবো 15 লাখ টাকায়, একদম বাড়িতে পৌঁছে যাবে, ফিটিং কমপ্লিট। এই তথ্যটা সত্যি জানি, আমরা জানতাম ভারত আর চায়নার মধ্যে সফটওয়্যার বা অ্যাপস এবং বিশাল বড় ব্যবসা। সফটওয়্যার বা মোবাইলের যে স্পেয়ার পার্টস বা আদার্স ইলেকট্রনিক গুডসের যে ব্যবসা আছে, ফার্নিচারের ও একটা ভালো অ্যামাউন্টের, বিশাল বড় অ্যামাউন্টের ব্যবসা। আপনি আছেন গার্মেন্টসে, তো এই গার্মেন্টস নিয়ে আপনি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা করছেন, ভারতের সঙ্গে কেন করছেন? একটা হচ্ছে গার্মেন্টস ইন্ডিয়ার সঙ্গে মানে অ্যান্টি ডাম্পিং করা আছে। এই ইন্ডিয়াতে চায়না থেকে গার্মেন্ট নিয়ে আসা নিষিদ্ধ, আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ইন্ডিয়াতে ভালো গার্মেন্টস তৈরি হয়, ভালো কোয়ালিটি জামা প্যান্টস তৈরি হয়। হয়তো ফ্যাশন এতটা, অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে লেডিস ফ্যাশন এতটা নেই। লেডিসদের নর্মাল কুর্তি, নর্মাল চুড়িদার, নর্মাল টপ, নর্মাল ডেনিম, আজকালকার কিছু মানে 1% মেয়ে হয়তো শর্টস পরে, তেমন ফ্যাশন নেই। চায়নাতে পুরোটাই ফ্যাশন, এতটা শর্টস পরে, এই পকেট এতটা, শর্টসের পকেট এতটা বেরিয়ে থাকে। আমাদের ইন্ডিয়াতে কেউ পড়তে দেখেছেন? পরে না। তো ফ্যাশন সেখানে প্রচুর হাই ফ্যাশনের প্রোডাক্টস বিক্রি হয়, যেটাতে ইন্ডিয়াতে মার্কেট খাবে না, চলে না।
যত কিছুটা চলে এই দিল্লি থেকে, মুম্বাই থেকে, কলকাতা থেকে কিছু জন যায়, যারা কিছুটা কিনে দিয়ে হ্যান্ড ক্যারিতে ইয়েতে কিছুটা বই নিয়ে আসে, এইভাবে চলে। এই বোঝা গেল। আমি এবার একটা জিনিস যেটা আমার দেশের জনগণের যুবদের স্বার্থে, সেটা হচ্ছে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনি চায়নাতে গিয়ে এবং অন্যান্য কান্ট্রিতে আপনি বিজনেস করেছেন, চায়নাতে আপনার ফ্যাক্টরি এবং বিজনেস রয়েছে। তো আপনি ভূমিপুত্র হিসেবে দেশকে সেবা করছেন, দেশে এসে একটা চেষ্টা উদ্যোগ নিয়েছেন। একটু ট্রাই তো করছি। আপনি এক সময় যেভাবে বিদেশে গিয়েছিলেন, সেভাবেই বহু মানে আমাদের দেশের বেকার যুবাদের একটা ইচ্ছে থাকে, তারাও বিদেশে যাবে, প্রচুর well চলে established গেছে। হবে। তো এই ধরনের যুবাদের জন্য কি আপনার সংস্থায় কোনো রকম কোনো সুযোগ আছে, মানে আমাদের চ্যানেলের মাধ্যমে? আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি অনেক আগে থেকেই আমাদের এখান থেকে অনেক লোক গেছে আমার হাত ধরে, অনেকেই কাজবাজ করেছে। এবং আজকের ডেটেও যখন আমি কোনো জায়গায় কোথাও চান্স পাই যে কোনো কোম্পানিতে রিক্রুটমেন্ট আছে, হয়তো সেখানে আমার কোনো জরুরত নেই এগুলো করার, বাট আমি উপযাচক হয়ে আমার কিছু পরিচিতি, যে যাদের সঙ্গে পরিচিতি আছে, কেউ বলছিল হয়তো আমার দাদা চান্স পেলে বলবে, আমি ওকে ফোন করে বলি, ভাই তোর রিজিউম পাঠিয়ে দিই, এখানে এই সঙ্গে কন্ট্যাক্ট কর, যায়। এবং অনেকে কাজ করছে, হোটেল লাইনে কাজ করছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আজকেই এখনও আমাদের বাড়ির পাশে একটা ছেলে কয়েক কোটি টাকার মালিক, সে আগে আমার কাছে গিয়ে কাজ করতো, এখন নিজে ব্যবসা করে। চায়না থেকে ইন্ডিয়াতে যারা মাল নিয়ে আসে, ওই মাল নিয়ে আসার জন্য যে একটা হট অর্ডার থাকে, একটা এজেন্ট থাকে, ওই এজেন্টের কাজও করে। ভালো পয়সা কামায়, ঘর করেছে সুন্দর, কয়েক কোটি টাকার ঘর করেছে 7 মাইনে, আপাতত 1.5-2 কোটি টাকার ঘরই করেছে। একদম মানে প্রতিষ্ঠিত হয়েছে জীবনে এইভাবেই, মানে অনেকেই তো স্বপ্ন থাকে, তো সেদের মানে এটা আমি এটাই জানতে চাইছিলাম যে তাদেরকে আপনি বা আপনার সংস্থা। আমি অনেকেই নিয়ে গেছি, অনেকেই বড় হয়েছে, আবার অনেকে হতে পারেনি, সবার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, নেক্সট আমাদের দেশে এই বেকারত্ব দূরীকরণে আপনার কি কোনো প্রজেক্ট? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অনেক আগে থেকে আমি চেষ্টা করছিলাম এখানে একটা বড় গার্মেন্টসের ফ্যাক্টরি আমি করি, কিন্তু সিস্টেমেটিক হিসাবে করতে আমি পারছি না। এটা আমার ব্যর্থতা বলতে পারেন, পারছি না। কারণ হচ্ছে কি, আমি কোনো ইন্ডাস্ট্রিয়ালস এরিয়াতে গিয়ে করবো না, আমি করলে আমার এরিয়াতে, ইন্ডাস্ট্রিয়ালস এরিয়াতে করলে মানে আমার লোকাল যেটার জন্য আমার মোটো, যেখানে আমি করতে চাইছি, তো সেখানে ফুলফিল হবে না। তো এখানকার লোক গিয়ে সেখানে কাজ করবে না। আমি চাইছি আমাদের এখানে গ্রামের মেয়েরা, গ্রামের মহিলারা, গ্রামের ছোট ছোট ভাইরা বা গ্রামের যেসব বৃদ্ধ লোকও কাজ করতে পারে, ধাগা মানে কাটিং, ধাগা কাটিং যেসব বসে টুকটাক কাজ করে, সেটাও বৃদ্ধ লোকেরা করতে পারে। তো আমার ইচ্ছা হচ্ছে এখানে করার। আর এখানে করলে যেসব প্রবলেমগুলো ফেস করছি, ফার্স্ট হচ্ছে সোর্সিং। মানে একটা ধরুন জামা তৈরি করতে হলে প্রথমে লাগে কাপড়, তারপরে লাগে ধাগা, তারপরে লাগে ধরুন বটম, তারপরে লাগে ধরুন এইসব লেভেল। প্রতিটা জিনিস ডিফারেন্ট এরিয়াতে পাওয়া যায়, এখানে কেউ আসতে চায় না, ইন্টেরিয়ার এরিয়া কেউ আসতে চায় না। তো সেখানে গিয়ে আমাকে খুঁজে বের করে করতে হবে। আর তার জন্য আমি প্রফেশনাল কোনো পার্সন পাচ্ছি না, আর যাদের পাচ্ছি তারা এই এরিয়ায় এসে কাজ করতে চাইছেন। আর এই এলাকার লোক এতটা ওয়াকিবল নয় এইসব জিনিসে। তবুও একটা স্টেপ নিয়েছি আমি, ছোট একটা ফ্যাক্টরি আমি রিসেন্টলি ওপেন করছি, যাতে আপাতত অ্যাটলিস্ট 50 জন ছেলে যেমন কাজ করতে পারে, সেরকম একটা শুরু করছি। তারপরে ওটাকে ধীরে ধীরে ডেভেলপ করবো। কারণ একটা কথা হচ্ছে কি, আমি কাউকে বিক্রি করবো না, আমার নিজের প্রোডাক্ট। আমি যেহেতু এই লাইনে আছি, আমি প্রচুরভাবে প্রোডাক্টস তৈরি করছি ফ্যাক্টরিতে, অন্য ফ্যাক্টরিতে হাজার লোক কাজ করছে। আমি একটা ছোটোখাটো ইউনিট করলেও অ্যাটলিস্ট আমি কিছু লস হলেও আমি করতে পারবো, এইটুকু কনফিডেন্স আছে। সমস্যাটা হচ্ছে কি, এই হেডেকটা নেওয়ার মতন কারো পার্সন পাচ্ছি না। যদি সেই রকম কোনো পার্সন আমার কাছে এসে যায়, আমি রাতোরাত 1000 জনের ফ্যাক্টরি খুলে দেবো। কারণ আমার কাছে অর্ডারের তো অভাব নেই, আমি নিজে হচ্ছি বায়ার, আমি নিজে কিনি আদার্স ফ্যাক্টরির কাছ থেকে, আমি নিজের ফ্যাক্টরি থেকে বানাবো, অসুবিধা কি? একদম অনেক ধন্যবাদ আপনার এই চিন্তা ভাবনার জন্য। অন্তত দেশের জন্য আপনি ভাবছেন, যেটা অনেকে ভাবে না, অর্থাৎ একটা লেভেলে পৌঁছানোর পর তারা দেশকে ভুলে যায়। কিন্তু আপনি দেশ এবং নিজের ভূমিকে ভালোবেসে ফিরে আসতে চাইছেন, মাটির টানটা রয়েছে, সেবার টান রয়েছে। থ্যাংক ইউ। আর আপনার এই মানে ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে এতটা সময় দেওয়া,
তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ রইলাম। আমরা চাইবো যে আপনার এই ফ্যাক্টরি, যেটা আপনার সামনের প্রজেক্ট, সেটা খুব দ্রুত সব বাধা বিপত্তি কাটিয়ে শুরু হোক, তাতে অন্তত 50 জনক বা 500 জনক কিছু বেকার তো কাজ পাবে, কিছু মানুষ কাজ পাবে, আর সেটাই যেন হয়, সেটা সবার জন্যই মঙ্গল। আর আজকে তাহলে আমরা এখানেই শেষ Sure, করছি। sure, thank you. আবারও দেখা হবে আমাদের পরবর্তী অনুষ্ঠানের সঙ্গে।